আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসে, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার এন্ড নিউক্লিয়ার ফিজিক্সের চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা খুবই ছোট এবং খুবই কম কম স্টাডিটাতে। হ্যাঁ, তো আমরা শুরু করি আস্তে আস্তে। তো আমাদের প্রথমে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার তেজস্ক্রিয় ক্ষয় সূত্র জানতে হবে। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? তো ধরো আমার কাছে আমার কাছে প্রথমে এন নট সংখ্যক তেজস্ক্রিয় অণু ছিল। ঠিক আছে, এন নট সংখ্যক তেজস্ক্রিয় অণু ছিল। কিছুক্ষণ প্রথম দিকে ছিল, মানে টি ইজ ইকুয়াল টু জিরো সময় ছিল। কিছুক্ষণ পর যখন আমার টি ইজ ইকুয়াল টু টি, অর্থাৎ কিছুক্ষণ টাইম অতিবাহিত হয়েছে, তখন এন নট পরিমাণ নাই, কিছু পরিমাণ ক্ষয় হইতে 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 আমার কাছে এন সংখ্যক অণু অবশিষ্ট আছে। ঠিক আছে, এন সংখ্যক অণু অবশিষ্ট আছে। এখন এখানে আমাদের যে ক্ষয় হওয়ার হার, এই যে ক্ষয় হওয়ার হার ডিএন ডিটি, এটা হচ্ছে আমার যতটুকু অণু অবশিষ্ট আছে তার সমানুপাতিক। যতটুকু অণু অবশিষ্ট আছে তার সমানুপাতিক। এখন ডিএনডিটি এটা তো একটা ক্ষয় হওয়ার হার, এটা তো নেগেটিভ, তাহলে এটাকে যদি আমরা ব্যালেন্স করতে যাই তাহলে এখানে আগে এখানে নেগেটিভ চিহ্ন দিতে হবে যাতে একটা ব্যালেন্স হয়। এখন আমি আগে অনেক ভিডিওতে বলছি যে সমানুপাতে চিহ্ন থাকলে এটাকে উঠাইতে হবে। সমানুপাতে চিহ্নটা উঠানোর জন্য কি করতে হবে? একটা ধ্রুবক গুণ করতে হবে। তাহলে আমার এখানে ডিএন ডিটি, এখানে যদি আমরা ধ্রুবকটা উঠাইতে চাই তাহলে এই ধ্রুবকটা হইলো আমার মাইনাস ল্যামডা ইন্টু এন। ঠিক আছে, এই যে আমরা একটা ল্যামডা গুণ করছি, এই ল্যামডার যে মান, হ্যাঁ, এই ল্যামডার নামটা হইলো আমার অবক্ষয় ধ্রুবক। অবক্ষয় ধ্রুবক। এবং আমার এই যে এন, এই এনটা হইলো কি, যতটুকু অবশিষ্ট ছিল। এটা কিন্তু একটা মেইন সূত্র হিসেবে আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা একটা মেইন সূত্র হিসেবে আমাকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের কিছু ম্যাথ আসে। এখন আমি যদি এই জিনিসটাকে ইন্টিগ্রেট করি, আমি যদি বের করতে যাই যে আমার কাছে আসলে কতটুকু অবশিষ্ট আছে, তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে? এখানে ইন্টিগ্রেট করতে হবে, যে তাহলে তো আমার ডিফারেন্সিয়েশনটা উঠবে। তাহলে আমি যদি ইন্টিগ্রেট করি ডিএন, এই এনটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, কারণ একই রকম জিনিস একই পাশে রাখতেছি, আর মাইনাস ল্যামডা ডিটি এটাকে ওই পাশে নিয়ে গেলাম, এটাকে ইন্টিগ্রেট করতেছি। এখন লিমিটটা কি হবে? এটা এন নট থেকে শুরু হয়ে ক্ষয় হইতে হইতে এন পর্যন্ত গেছে, আর এটা জিরো থেকে শুরু হয়ে আমার টি সময় পর্যন্ত গেছে, অর্থাৎ যতক্ষণ সময় পর্যন্ত এটা ক্ষয় হয়েছে। এখন এখানে যদি 1/x এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে? লন এক্স আসে। তাহলে এখান থেকে আমি যদি আসি তাহলে লন এন আসবে, আর লিমিট যদি বসাই তাহলে সেখান থেকে আমার আসবে লন এন ডিভাইডেড বাই এন নট। আর এখানে কি হবে? এখানে হবে কি, এখানে জাস্ট ডিটি আছে, তাহলে শুধু ইন্টিগ্রেশন, মানে ইন্ডিকেট করলে কি আসে, যেটা সাপেক্ষে করতেছে ওইটাই বসে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি হয়? শুধু এক্স হয়, তাহলে এখানে কি হবে? শুধু টি হবে। আর ল্যামডা ধ্রুবক হিসেবে আছে, এটা কি বাইরে চলে আসবে, ল্যামডা টি। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমি লনটাকে সরাই নিই তাহলে আমার আসে যে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা হচ্ছে আমার এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র বলতে এটাই। ঠিক আছে, এই চ্যাপ্টারের, যেখানে আমার যে এন, এই এন হয়েছে যতটুকু অবশিষ্ট আছে, যতটুকু অবশিষ্ট আছে। ঠিক আছে, এখন এটা তো আমরা মানে কত সংখ্যক অনুপরমাণু আছে সেটার উপর ডিপেন্ড করে করতেছি, কিন্তু এই সূত্রটা শুধু এই জন্য না। এই সূত্রটা আমরা মোলের ক্ষেত্রে ইউজ করতে পারি, ভরের ক্ষেত্রে ইউজ করতে পারি, ইভেন তেজস্ক্রিয়তার ক্ষেত্রে ইউজ করতে পারি। কিভাবে? দেখো, এখানে আমরা ঠিক এই সূত্রটাকে একটু মডিফাই করে এইভাবে লিখতে পারি যে, আচ্ছা আমরা কি জানি? আমরা জানি যে মোল ইজ ইকুয়াল টু, মানে এন ইজ ইকুয়াল টু কি, এন ডিভাইডেড বাই এন এ। তাহলে এখানেও মোল আছে, এখানে মানে এখানেও সংখ্যা আছে, এখানেও অনুসংখ্যা আছে। যদি আমি এখানে এভাবে কনভার্ট করে লিখি যে এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এন এ, তাহলে কি উভয় পক্ষ থেকে আমার এই যে কমন জিনিস এটা কাটা চলে যাবে। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে সিম্পলিফাই করে লিখতে পারি যে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। মানে এটা হচ্ছে যতটুকু মোল অবশিষ্ট আছে, যতটুকু মোল অবশিষ্ট আছে। আর এটা কি ছিল? এটা হচ্ছে আমার আদি মোল। ঠিক আছে, এটা হলো কি আমার আদি মোল। এবং এই সূত্রটাকে আমরা ঠিক একইভাবে বুঝলাম যে ভরের জন্য লিখতে পারি, তাহলে এম ইজ ইকুয়াল টু, তাহলে আমি লিখতে পারি যে এম ইজ ইকুয়াল টু এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি।
ঠিক আছে, এম নট গুলা মানে যেগুলো নট নট আছে, এই যে এন নট, এন নট, এম নট, এগুলো হচ্ছে কি আদিতে যতটুকু ছিল তা। ঠিক আছে, ওখান থেকে আমরা লিখছি যে রিমেইনিং যেটা ছিল ওই রিমেইনিংটা সামনে বাকিটার সাথে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি গুণ হবে। ঠিক আছে, সূত্র কিন্তু সবগুলোই সেম, ফর্মের সবগুলোই সেম। এটা যদি আমি এখন তেজস্ক্রিয়তার জন্য লিখতে চাই তাহলে হবে এ ইজ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। হ্যাঁ, এখানে যে এ, এই এটা কিসের জন্য ডিফাইন হবে? এ হচ্ছে আমার সক্রিয়তা, সক্রিয়তা, এরপর উজ্জ্বলতা, কারণ রেডিয়েট করবে অনেক কিছু, উজ্জ্বলতা, এরপর তেজস্ক্রিয় ক্ষয়ের হার, মানে রেটিংটা কি, যে কতটুকু ক্ষয় হচ্ছে, যে হারটা বুঝাচ্ছে সেটা, তেজস্ক্রিয় ক্ষয়ের হার, এসবের জন্য আমরা এটা ইউজ করে থাকি। তাহলে দেখো আমার মেন সূত্র হচ্ছে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওখান থেকে আমরা এই চারটা সূত্র মনে রাখবো। ঠিক আছে, দেখতে সেম, কাজও সেম। এখন আসো, এটা তো গেল, সাথে আর একটা জিনিস আছে, একটা হচ্ছে অর্ধায়ু। অর্ধায়ু, অর্ধায়ু কি আমরা কিভাবে লিখি? টি হাফ দ্বারা। অর্থাৎ কতটুকু সময়ে, ধর আমার কাছে এন নট পরিমাণ ছিল, কতটুকু সময় এটা এন নট বাই টু হবে। ঠিক আছে, তাহলে এটা যে সূত্র সেটা হচ্ছে আমার টাও। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার গড় আয়ু বলে একটা জিনিস আছে, গড় আয়ুকে বলি টাও। ঠিক আছে, তাইলে এখানে দেখো, এই গড় আয়ু আর অর্ধায়ু এই দুটার মধ্যে আমার যে সম্পর্ক সেটা হচ্ছে টাও ইজ ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা। ঠিক আছে, টাও ইজ ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়াল টু টি হাফ ডিভাইডেড বাই লন টু। ঠিক আছে, আর এটা কিভাবে আসছে এটা যদি আমি একটু দেখাই তোমাদেরকে, সেটা হইলো টি হাফ মানে কি? টি হাফ মানে হচ্ছে যতটুকু সময় অর্ধেক হবে। তাহলে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি পড়ছিলাম আমরা। তাহলে এন মানে কি? রিমেইনিং কতটুকু আছে। তাহলে টি হাফে আমরা বলছিলাম যতটুকু, যতক্ষণ এটা অর্ধেক হবে। তাহলে রিমেইনিং কত? এন নট বাই টু ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখান থেকে এন নট কাটা চলে যাবে, তাহলে বাকি থাকে কি? হাফ ইজ ইকুয়াল টু, ওটা উল্টা যাবে, ওয়ান বাই ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। এই টিটা কি? এই যে টিটা, এই টিটা কিন্তু আসলে টি হাফ, কারণ যতটুকু সময় পর আমার অর্ধেক হচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে লন টু ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু টি হাফ। এই টিটাকে আমরা জাস্ট টি হাফ লিখছি। তাহলে এখান থেকে আমার যে সম্পর্ক সেটা হচ্ছে টি হাফ ইজ ইকুয়াল টু লন টু ডিভাইড বাই ল্যামডা। এটা আমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আর ওখান থেকে আমার যে টাউটা আছে, টাউ হচ্ছে কি গড় আয়ু, গড় আয়ু হচ্ছে আমার ওয়ান বাই ল্যামডা, আর এই ওয়ান বাই ল্যামডার সাথে এটাকে যদি উল্টাই তাহলে হবে আমার টি হাফ বাই লন টু। আমাকে এই যে রিলেশনটা, এটাও কি মনে রাখতে হবে একটু। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার মানে প্রাথমিক যে সূত্রগুলা সেটা। এরপর আমাকে যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়। ঠিক আছে, আমি এটা একটু সাইড করে নিই, দাঁড়াও। নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়, নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, তা আমরা কি জানি, ধরো আমার কাছে একটা পরমাণু আছে এক্স, ওর যে প্রোটনের সংখ্যা সেটা হচ্ছে জেড, ওর যে ভর সংখ্যা সেটা কি এ। তাহলে আমাদের এই যে এক্স পরমাণু যে আয়তন সেটা কি ভি। এই যে ভি, এই ভি সমানুপাতিক হবে আমার যে ভর সংখ্যা সেটা। ঠিক আছে, এখন এই যে ভি, ভি কে আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমরা সুষম গোলক চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউ। এটা সমানুপাতিক কিসের? এটা সমানুপাতিক না, এটা সমানুপাত হচ্ছে এ এর, এ এর সমানুপাতিক। তাহলে এখান থেকে যেহেতু এটা এগুলো একটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি যে আর কিউ সমান সমান, আর কিউব হচ্ছে এ এর সমানুপাতিক। এখান থেকে আমরা লিখতে পারি যে আর সমানুপাতিক এ টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এখন যখন সমানুপাতিক আছে সমানুপাতিক চিহ্নটা কি উঠাইতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3। এই যে ধ্রুবকটা আমরা ইউজ করছি, আগে বলে রাখি এই সূত্রটা আমাকে মনে রাখতে হবে। এই যে ধ্রুবকটা আমরা ইউজ করছি আর নট, এটা হচ্ছে আমার ফার্মি কনস্ট্যান্ট। ঠিক আছে, এটার যে ভ্যালু আর নট, এটার যে ভ্যালু সেটা হচ্ছে 1.2 ফেমটোমিটার। মিটারে যদি নিই তাহলে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -15 মিটার। ঠিক আছে, আচ্ছা, এখানে এটা হলো আমার ভরের সাথে আমার যেই রেডিয়াস, পরমাণু যে রেডিয়াস,
ওইটা যে সম্পর্ক সেটা। এরপর আসে আমার যে ভর ত্রুটি আছে বা বাইন্ডিং এনার্জি, সেটা নিয়ে কথা বলতে হবে। এরপরে যে টপিকটা সেটা হলো আমার ভর ত্রুটি বা বন্ধন শক্তি। বন্ধন শক্তি ও ভর ত্রুটি। দেখো, আমাদের একটা পরমাণুর মধ্যে কি থাকে? জেড সংখ্যক প্রোটন থাকে। তাহলে ওটার ভর জেড ইন্টু এমপি, মানে প্রোটনের ভর ডি রাখলাম। অর্থাৎ একটা প্রোটনের ভর যত, জেড সংখ্যক প্রোটনের ভর জেড এমপি, ঠিক আছে। আর যদি ভর সংখ্যা এ হয়, তাহলে নিউক্লিয়াস কয়টা আছে? যদি ভর সংখ্যা এ হয়, তাহলে নিউক্লিয়াস থাকে এ মাইনাস জেড, ভর সংখ্যা থেকে প্রোটনের সংখ্যা বিয়োগ দিলে। এখন একটা নিউক্লিয়াসের ভর যদি এম এন হয়, তাহলে এ মাইনাস জেড সংখ্যক নিউক্লিয়াসের ভর হচ্ছে এম এন, এ মাইনাস জেড ইন্টু এম। এখন থিওরিটিক্যালি কিন্তু আমার যেই পরমাণুর ভর, এটা এটা হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু ধরো এটা হচ্ছে আমার যে পরমাণুটা, সেটা এটার ভিতরে প্রোটন নিউট্রন সব আছে। আর এটাকে যখন আমি ওয়েট করতেছি, সেটা যে ভরটা, এটা আসার কথা, কিন্তু এটা আসলে এটা থেকে কম আসে। আমরা যখন আসলে একটা পরমাণু মাপি, যদি আমার যে এক্স পরমাণুর ভর এটা যদি এম হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই দুটো যোগ করলে এটা থেকে বেশি আসতেছে, কিছু পরিমাণ ভর এখানে ক্ষয় হচ্ছে। তো এই যে হারাই যাচ্ছে কিছু পরিমাণ ভর, ভরটা আসলে হারাচ্ছে কোথায়? ঠিক আছে, আমরা যদি নিউক্লিয়াসের ভরটা মাপি, প্রোটন আর নিউট্রন একসাথে থাকা অবস্থায় যদি আমি নিউক্লিয়াসের ভরটা মাপি, সেটা থিওরিটিক্যাল ভ্যালু থেকে কম আসছে। এই যে থিওরিটিক্যাল ভ্যালু থেকে কম আসতেছে, সেটা কেন আসতেছে? কারণ কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেটা বাইন্ড এনার্জি বা বন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে আমার যে পরিমাণ ভর হারাচ্ছে, সেটাকে বলা হবে ভর ত্রুটি। এটাকে আমরা ডেল এম দ্বারা লিখবো। এই ভর ত্রুটিটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু আসার কথা জেড এম পি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন, সেখান থেকে আমার যে অ্যাকচুয়াল ভর আমরা মেপে পাই নিউক্লিয়াসে, সেটা বাদ যাবে। এটা হচ্ছে আমার সেই ভর ত্রুটি। আর এই ভর ত্রুটিটা কেন হয়? বললাম যে কিছু পরিমাণ ভর শক্তি হিসেবে এখানে চলে যায়। আইনস্টাইন বলছিল না, কিছু পরিমাণ ভর শক্তি হিসেবে এবং শক্তি ভর হিসেবে আছে। তো ওই ওই কনসেপ্ট থেকে আসছে, মানে ওই কনসেপ্টটা এখানে মানে বলা যায়। তো সেটা হইলো আমার কিছু পরিমাণ ভর এখানে শক্তি হিসেবে কাজ করবে, বাইন্ডিং এনার্জি হিসেবে কাজ করবে। তাহলে সেই বাইন্ডিং এনার্জি, এটা হচ্ছে আমার এম নট ডেল এম ইন্টু সি স্কোয়ার। এই যতটুকু ভর ত্রুটি হচ্ছে, সেই পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এটা হচ্ছে আমার বাইন্ডিং এনার্জি, ঠিক আছে। এখান থেকে আমি যদি আমার গড় বন্ধন শক্তি, যদি গড় বন্ধন শক্তি আমি নির্ণয় করতে যাই, তাহলে সেটা হচ্ছে আমার এই যে টোটাল বাইন্ডিং এনার্জি যেটা আমরা পাবো, সেটাকে আমরা এই দ্বারা ভাগ করব, মানে তার যে ভর সংখ্যা সেটা দ্বারা ভাগ করব। এবং আমাদেরকে যদি কখনো বলে যে কোনটা সবচেয়ে বেশি মানে স্টেবল জিনিস হবে, মানে ধরো আমাকে ফেরাস দিল, বোরন দিল, হ্যাঁ প্লাটিনাম দিল, অনেক কিছু দিল, আমাকে বলছে যে কোনটা সবচেয়ে বেশি স্টেবল হবে, তাহলে ওখান থেকে আমরা গড় বন্ধন শক্তি যেটা বেশি পাবো, ওইটা কি সবচেয়ে বেশি স্টেবল হবে। এখন এখানে ডেল এম, এটাকে যদি আমরা 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট, এটাতে চিন্তা করি, তাহলে এখান থেকে, ঠিক আছে, যদি আমরা আমাদের যে ভরটি এটা যদি 1 MU আসে, অর্থাৎ 1 অ্যাটমিক মাস ইউনিট আসে, তাহলে এটার যে কেজিতে রূপান্তর করব, তাহলে সেটার যে ভ্যালু আসবে সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻²7 কেজি। এবং এখান থেকে আমরা যেই শক্তিটা পাবো, এটা হচ্ছে আমার 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। এটা একটু মনে রাখবা, কারণ এটা অনেক সময় এমসিকিউতে আমার কাজে দিবে। ঢাকা ইউনিভার্সিটি যে এমসিকিউ গুলা, ওখানে তো তোমার ক্যালকুলেটর নেই, তো ওখানে যদি এমন ধরনের ম্যাথ আসে, তাহলে তোমার কি এটা কাজে দিবে, ঠিক আছে। তো এই গেল আমার ভর ত্রুটি সম্পর্কিত জিনিস। এরপর আসে আমার যে আমাদের যে বোরের মতবাদ ছিল, হ্যাঁ বোর পরমাণু মডেল, শ্রোডিঞ্জার পরমাণু মডেল, অনেক মডেল ছিল না, ওই মডেল রিলেটেড কিছু টার্ম এখানে পড়তে হবে। তো আমরা লিখি যে এন তম কক্ষপথে ইলেকট্রনের বেগ, ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমাদের বোর্ডের যে এই সূত্রগুলো ছিল, ওগুলো একটু রিডিং পড়বা। ওখানে 3টা স্বীকার্য ছিল, 3টা স্বীকার্য একটু সিরিয়ালি মনে রাখবা, স্বীকার্যগুলো কি ছিল, ঠিক আছে। তো ওখান থেকে আমরা কিছু সূত্র পাই, যেমন আমাদের যে কৌণিক ভরবেগ, সেটা হচ্ছে কি এম ভি আর।
ইজ ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। ঠিক আছে, এন এইচ ডিভাইডেড বাই 2। এটা হলো কি আমাদের যে কৌণিক ভরবেগ, সেটা কি আমরা যে কক্ষপথে থাকবো, যততম কক্ষপথে থাকবো, ওইটার এন ডিভাইডেড বাই এইচ ডিভাইডেড বাই 2 পাই, এটার সাথে গুণ হবে। বুঝলা? অর্থাৎ এইচ ডিভাইডেড বাই 2 পাই এর গুণিতক হিসেবে থাকবে তার যে কৌণিক ভরবেগ সেটা। ঠিক আছে, এটা অনেক সময় এমসিকিউতে কথায় আসে, কথা বুঝে লিখে দিবা। বুঝছো? এরপর আমাদের যখন এক শক্তিস্তর থেকে আরেক শক্তিস্তরে যায়, ঠিক আছে, যখন এক শক্তিস্তর থেকে আরেক শক্তিস্তরে ইলেকট্রনটা ট্রান্সফার হয়, তখন আমাদের যে ল্যামডা পাওয়া যায়, 1/λ, কিছু পরিমাণ শক্তি বিকিরিত করে, তো ওখান থেকে যেটা পাই সেটা হচ্ছে Z² ইন্টু RH 1/n1² মাইনাস 1/n2²। ঠিক আছে, এটা হচ্ছে যেখান থেকে যায় আর এটা হচ্ছে যেখানে যাচ্ছে। এবং এটাকে আমরা একসাথে লিখতে পারি যে তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, এটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা হচ্ছে 1/λ। আর এই যে সূত্রটা, সেখান থেকে আমরা জাস্ট উল্টাইলে ল্যামডা মান পেয়ে যাবো। ঠিক আছে, আর RH হচ্ছে কি আমার রিডবার্গের ধ্রুবক, এটা আমরা কেমিস্ট্রিতে অনেক পড়ছি, এটা মানটা আমাদের বুঝতে আছে। ঠিক আছে, এরপর বোরের পরমাণু মডেলের থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমরা তিনটা সূত্র পাই। তিনটা সূত্র হইলো আমার আমার সে তিনটা সূত্র হইলো, বক্স হয় না কেন, আচ্ছা যাই হোক, প্রথম সূত্রটা হইলো আমার এনতম কক্ষপথের যে রেডিয়াস সেটা হচ্ছে h² এপসাইলন নট n² m পাই Z² এটা হচ্ছে ইলেকট্রনের ভর m। এত বড় সূত্র আমার মনে থাকে না, আমি কি করব, আমার যে শর্টকাট সেটা ইউজ করব, সেটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n² ডিভাইডেড বাই জেড, যততম কক্ষপথ আর যেই পরমাণুর জন্য আমরা ইউজ করতেছি সেটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক ভর যাই বলো, জেড এর মান। তো এরপর হচ্ছে vn, অর্থাৎ n তম কক্ষপথে তার যে বেগ সেটা হচ্ছে আমার Ze² ডিভাইডেড বাই 2h এপসাইলন নট n। এটা তো আমরা মনে থাকবে না, এখানে আমরা শর্টকাট ইউজ করবো, সেটা হচ্ছে 2.18 ইন্টু 10⁶ ইন্টু জেড বাই এন। ঠিক আছে, এরপর হচ্ছে আমার n তম কক্ষপথে যে টোটাল শক্তি সেটা হচ্ছে মাইনাস, কিন্তু শক্তিটা নেগেটিভ, কারণ এটা কি সংরক্ষিত ক্ষেত্রের মধ্যে আছে। আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে পড়ছিলাম যে কোনো একটা জিনিসের শক্তি ঋণাত্মক মানে হচ্ছে সেটা একটা সংরক্ষিত ক্ষেত্রের মধ্যে আছে, আর সংরক্ষিত ক্ষেত্রের মধ্যে থাকলে তার যে টোটাল এনার্জি সেটা কি নেগেটিভ হয়। তাহলে এখানে যে এনার্জিটা সেটা হচ্ছে আমার Ze² me⁴ ডিভাইড বাই এইচ ডিভাইড বাই 8 h², এইট জেনে লিখছি তো সূত্রটা, ভুলে গেছি, ধরো 8 h² এপসাইলন নট স্কোয়ার n², এটা ছিল সূত্রটা। কিন্তু আমরা সূত্রটা মনে রাখবো না, আমরা কি রাখবো, আমাদের যে শর্টকাট সেটা রাখবো, এটা হচ্ছে 13.6 ইলেকট্রোভোল্ট ইন্টু Z² ডিভাইডেড বাই n²। আমরা এই যে সূত্রগুলো আছে যেগুলো শর্টকাট, এই শর্টকাটগুলো মনে রাখবো, ম্যাথ আসলে আমরা এটা দিয়ে করবো। হ্যাঁ, তোমাদের এই সূত্র দিয়ে ম্যাথ করলে কোনো নাম্বার কাটবে না, তোমরা এই শর্টকাট দিয়ে ম্যাথ করতে পারবে, কোনো সমস্যা নেই, আমরাও করছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটু দুইটা জিনিস খেয়াল করবো। একটা হচ্ছে একটা হচ্ছে আমার যে বিভব শক্তি সেটা মোট শক্তির দ্বিগুণ। আমার যে বিভব শক্তি সেটা মোট শক্তির দ্বিগুণ। কখনো যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি মোট শক্তিটা বের করব, সেখান থেকে বিভব শক্তি বের করব। আর যে গতি শক্তি আর যে গতি শক্তি সেটা কি মোট শক্তির সমান, কিন্তু পজিটিভ হবে। ঠিক আছে, যে মানটা আসবে সেটা সমান হবে কিন্তু পজিটিভ হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমার যে ইকুয়েশন গুলা, সেটা এখন কিছু গ্রাফ দেখবো আমরা। কিছু গ্রাফ আমাকে দেখতে হবে। যেমন প্রথমটা যদি আমরা দেখি, আর এন অর্থাৎ রেডিয়াস এবং জেড এর যে সম্পর্কটা, তা আমরা দেখছি যে আমাদের যে ইকুয়েশনটা ছিল এখানে, যে আর আর জেড এর যে সম্পর্ক, জেড কই নিচে, তা আমরা এখান থেকে দেখতেছি যে আর আর জেড হচ্ছে নিচে, তাহলে আর এন সমানুপাতিক 1/z। ঠিক আছে, তাহলে আর এন সমানুপাতিক 1/z, আমরা সূত্র থেকে দেখতেছি সমানুপাতিক 1/z। তাহলে এখান থেকে আমার যে ইকুয়েশনটা সেটা হবে এমন, অধিবৃত্তের মতো। এরপর যদি আমরা আরেকটা ইকুয়েশন দেখি, মানে আরেকটা গ্রাফ যদি দেখি,
সেটা হচ্ছে আমার আর এন, আর হচ্ছে আমার এন স্কোয়ার, এবং আরেকটা গ্রাফ হচ্ছে তোমার আর এন আর এন এর। ঠিক আছে, এবার তুমি যদি একটু উপরে দেখো, তাহলে তুমি দেখবা যে আর এন এর সাথে তোমার এন স্কোয়ার কি সমানুপাতিক, এন স্কোয়ার সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা জানি যে আর এন সমানুপাতিক এন স্কোয়ার। এখানে কিন্তু এন স্কোয়ার টোটালটা কাউন্ট হচ্ছে, তাহলে এটার সাথে এটা সমানুপাতিক, তাহলে এটা কি মূল বিন্দুগামী হবে, সরলরেখা হবে। আর যেহেতু আর সমানুপাতিক এন স্কোয়ার, এখানে শুধু এবার এন কাউন্ট হচ্ছে, তাহলে এটা কি পরাবৃত্ত ইকুয়েশন হবে। ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স স্কোয়ারের মতো। এখন আমরা আরেকটা যে গ্রাফটা দেখবো সেটা হলো ভিএন আর এন এর সাথে, আর আরেকটা হবে আমাদের ভিএন আর জেড এর সাথে। এবার আমরা যদি ভি এর সাথে যাই, দেখো ভি এর সাথে আমার জেড কি সমানুপাতিক, আর এই ভি এর সাথে আমার কি এন এটা কি ব্যস্তানুপাতিক। তাহলে আমার যে ইকুয়েশন মানে আমার যে গ্রাফটা, এন এর সাথে হবে অধিবৃত্তের মতো, আর জেড এর সাথে হবে কি সরল মানে মূল বিন্দুগামী সরলরেখার মতো। ঠিক আছে, এটা হইলো আমাদের ইকুয়েশন গুলা, সেই ইকুয়েশন গুলা। এখন আমরা কিছু কণা সম্পর্কে জানবো। তো কণা সম্পর্কে জানার আগে আমি আরেকটা ছোট এমসিকিউ ট্রিক তোমাদের একটু বলে রাখি, যে স্থায়ী আর অস্থায়ী কিছু ব্যাপার স্যাপার। ধরো আমার যে নিউক্লিয়াসের সংখ্যা, আমার যে নিউক্লিয়াসের সংখ্যা সেটা হচ্ছে এটা, আর আমার যে প্রোটনের সংখ্যা সেটা হচ্ছে আমার এনপি। ঠিক আছে, এটা যে অনুপাত, এটা যদি আমার 1.5 থেকে ছোট হয় অথবা সমান হয়, তাহলে এই যে জিনিসটা সেটা কি স্টেবল হবে। আর যদি আমার এই যে নিউক্লিয়াসের সংখ্যা আর প্রোটনের সংখ্যা যে অনুপাত, এটা যদি আমার 1.5 থেকে বড় হয়, তাহলে কি এটা স্টেবল হবে না। স্টেবল লিখে লাল কালি দিয়ে জাস্ট ক্রস দিয়ে রাখি, স্টেবল হবে না, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা, এরা যেমন উদাহরণ কি কি আছে, যেমন ধরো আমার এখানে অক্সিজেন 6। ঠিক আছে, আচ্ছা অক্সিজেন 6 না, সরি অক্সিজেন 8 হয়। ঠিক আছে, ওর যে অনুপাতটা দেখো, ওর নিউক্লিয়াস 8টা, এরপর প্রোটন 8টা, আর ওর যে অনুপাত সেটা কি 1, এবং 1 কি 1.5 থেকে ছোট, মানে এটা কি স্টেবল। এবার ধরো আমার ইউরেনিয়াম, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, 235 ইউ, 235 ইউ, আর ভর হচ্ছে কত, পরমাণু প্রোটন সংখ্যা হচ্ছে 92। তাহলে ওর যে অনুপাতটা দেখো, 235 থেকে 92 বাদ গেলে কত থাকে, 143 থাকে, এটা হচ্ছে আমার 92। এটা যে অনুপাত দেখো, এটা কিন্তু কত 1.5 থেকে বেশি আসতেছে। ঠিক আছে, 1.5 থেকে বেশি আসতেছে, তাই এটা কি স্টেবল হবে, এটা স্টেবল হচ্ছে না। ঠিক আছে, নট স্টেবল। এভাবে যে অনুপাতটা, এটা দিয়ে তুমি বুঝতে পারবা যে কোনটা স্থায়ী আর কোনটা কি অস্থায়ী। এটা কিন্তু অনেক সময় কি অনেক এমসিকিউ তে জিজ্ঞেস করতে পারে, মানে অনেকগুলো ভার্সিটি এমসিকিউ আছে, ওখানে কি জিজ্ঞেস করতে পারে, কারণ তোমরা সবাই মানে ইঞ্জিনিয়ারিং দেওয়ার পাশাপাশি ভার্সিটিও দিবে। এখন আরেকটা যে এমসিকিউ শর্টকাট তোমাদেরকে আমি দেখাবো, সেটা হইলো দেখো আমাদের উম, একটা সূত্র ছিল না, এন ইজ ইকুয়াল টু এন নট, কারেক্টটা চেঞ্জ করি, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই সূত্রটা ছিল। তাহলে এই সূত্র থেকে অনেক সময় এমসিকিউ আসে যে ধরো এতটুকু ক্ষয় হয়েছে এই সময়, অতটুকু ক্ষয় হবে কোন সময়। এটা কিন্তু ঐকিক নিয়মটা মানে না। ঐকিক নিয়ম না মানলে আমাদেরকে কিছু তো শর্টকাট করতে হবে, তাই না? কারণ ঐকিক নিয়ম যেহেতু মানে না, আমরা তো করতে পারবো না, করলে তো ভুল, আর পুরা ম্যাথ করতে গেলে আমাদের টাইম যাবে। ঠিক আছে, তাহলে একটা শর্টকাট আছে, সেটা হলো এন ডিভাইডেড বাই এন নট, অথবা একটু উল্টায় লিখি যে এন নট ডিভাইড বাই এন ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই টি হাফ। অর্থাৎ আমাকে বলা থাকবে যে, আমাকে ধরো টি হাফের জন্য যে ইকুয়েশন বা যে শর্তগুলোকে বলা থাকবে, যে ধরো আমাদেরকে বলবে যে অতটুকু সময় পর অতটুকু ক্ষয় হয়, মানে অর্ধেক ক্ষয় হয়, তাইলে আমাকে এতটুকু ক্ষয় হতে কত টাইম লাগবে। তখন আমরা এই যে শর্টকাটটা, এই শর্টকাটটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা কিভাবে আসছে, হ্যাঁ, কিভাবে আসছে সেটা যদি দেখাইতে যাই, তাহলে সেটা হইলো প্রথমে কি লিখতে হবে, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাকে কি লিখতে পারি, লন 2 ডিভাইডেড বাই টি হাফ লিখতে পারি, আর টি তো টি এর মতো আছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা যদি এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার, এটাকে যদি উপরে গুণ গুণ করে লিখি, আর এখানে যদি একটা মাইনাস থাকে, তাহলে সেটা হচ্ছে মাইনাস লন 2, আচ্ছা মাইনাসটা সহ গুণ করে লিখি,
লন টু গুণ আকারে থাকবে আমার, গুণ আকারে থাকবে এখানে আমার মাইনাস টি ডিভাইডেড বাই টি হাফ। ঠিক আছে, তাহলে এখান থেকে ই আর লন চলে যাবে, আর যে শর্টকাটটা সেটা চলে আসবে, জাস্ট ওই পাশে নিলে এন ডিভাইড বাই এন নট টু টু ডি পাওয়ার টি ডিভাইডেড বাই টি হাফ। এটা কি ইউজ করতে পারবে, এটা তোমার এমসিকিউর জন্য বলে রাখি। এই পুরা বক্সটা হচ্ছে আমার এমসিকিউর জন্য। ঠিক আছে, এরপর আমরা কিছু তেজস্ক্রিয় বিক্রিয়া সম্পর্কে জানবো। তেজস্ক্রিয় বিক্রিয়া এমসিকিউর জন্য আসবে। ঠিক আছে, তেজস্ক্রিয় বিক্রিয়া, আমাদের পরমাণুতে কিছু অস্থায়ী জিনিসপত্র আছে, যেমন আমার আলফা কণা আছে, আমার বিটা কণা আছে, বিটা কণা আছে, এবং আমার গামা কণা আছে। এখন আলফা কণা হচ্ছে আমার দ্বি ধনাত্মক হিলিয়াম আয়ন। এটাকে আমরা দ্বি ধনাত্মকটা না লিখলাম, কারণ আমাদের কাজ হবে জাস্ট ভর সংখ্যা আর প্রোটন সংখ্যার যে জায়গাটা আছে ওটা নিয়ে। তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আলফা উপরে 4 নিচে 2। আমাদের যে বিটা কণা আছে সেটা হইলো এইভাবে, নিচে -1 উপরে 0। এটা মূলত ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনের মতো। ঠিক আছে, সেটা আমরা না লিখি। আর আমাদের যে গামা আছে সেটা কি, চার্জ নাই, কিছুই নেই। হ্যাঁ, আর আমাদের যে প্রোটন, এই প্রোটনের জন্য আমরা লিখি এইভাবে যে উপরে 1 নিচে 1। আর আমাদের যে নিউট্রন সেটা লিখি প্রোটন সংখ্যা 0 আর ভর সংখ্যা কি 1। এটা একটু কি মনে রাখতে হবে। ঠিক আছে, যখন বিক্রিয়া দিবে আমাদের, তখন বিক্রিয়ার মধ্যে আমরা এগুলো কিভাবে ইউজ করব। ধরো আমাদেরকে বলছে যে নির্গত হওয়া, নির্গত হয়েছে অথবা ক্ষয় হয়েছে, নির্গত হওয়া অথবা ক্ষয় হওয়া, তখন আমরা কি করব, আমরা নেগেটিভ ইউজ করব, যে মাইনাস করব। ঠিক আছে, আর যখন আমাদের বলবে, যখন আমাদেরকে বলবে যে আঘাত করছে, আলফা কণা দ্বারা আঘাত করছে, ঠিক আছে, আঘাত করছে, তখন আমরা কি করব, পজিটিভ করব, অর্থাৎ যোগ করব। ঠিক আছে, যেমন কেমন, যেমন আমরা যদি আলফা কণা দিয়ে আঘাত করি, আলফা কণা দিয়ে যদি আমি আঘাত করি, যেমন একটা ধরো পরমাণু যেটা হচ্ছে এক্স, ওটার যে ভর সেটা হচ্ছে এ, ওটার যে প্রোটন সংখ্যা সেটা হচ্ছে জেড। এটা সাথে যদি আমি আলফা কণা যোগ করি, যেহেতু আঘাত করছে তাহলে কি যোগ করবো, আলফা কণার উপরে 4 নিচে 2, তাহলে এটা হবে আমার এক্স প্রাইম, একটা নতুন পরমাণু হবে, সেটার যে ভর সেটা হবে a+4, আর সেটার যে পরমাণু সংখ্যা সেটা হচ্ছে আমার কি z+2। এরপর আমরা যদি এটাকে আলফা কণা ক্ষয়ের জন্য লিখি, অর্থাৎ এখান থেকে যদি আমার আলফা কণা নির্গত হয়, এখান থেকে যদি আমার আলফা কণা নির্গত হয়, তখন আমরা লিখবো যে এক্স উপরে এ নিচে জেড, এখান থেকে আলফা কণা নির্গত হয়েছে তাহলে বিয়োগ হয়েছে, তাহলে এটা হবে আমার নতুন একটা এলিমেন্ট, সেটা হচ্ছে এক্স প্রাইম। এটা হচ্ছে আমার a-4, এটা হচ্ছে আমার z-2। এরপর আমাদের যখন বিটা হবে, বিটা কি অলওয়েজ নির্গত হয়, বিটা কি অলওয়েজ নির্গত হয়। যখন বিটা নির্গত হবে তখন আমরা লিখবো যে ধরো একটা একটা মানে একটা পরমাণু আছে আমার এক্স, এটা যে ভর সংখ্যা সেটা হচ্ছে এ, এটা যে পরমাণু সংখ্যা সেটা হচ্ছে জেড। এখান থেকে যদি আমার বিটা নির্গত হয়, তাহলে বিটাটা কি -1, -1 উপরে কি 0। এখান থেকে আমরা লিখবো যে নতুন যে এলিমেন্টটা সেটা হবে আমার এক্স প্রাইম, ওর যে ভর সেটা আগের মতো থাকবে, আর ওর যে ভর সংখ্যা অর্থাৎ সরি ওর যে পরমাণু সরি প্রোটন সংখ্যা সেটা কি z+1 হয়ে যাবে। ঠিক আছে, এরপর যদি আমার গামা নির্গত হয়, আমার গামা যদি নির্গত হয়, তখন আমরা কিভাবে লিখি যে এক্স আগের মতো, এটা ভর এ, প্রোটন জেড, এখান থেকে কি গামা বের হচ্ছে, তাহলে গামা কি 0 0। তাহলে এটা কি কোনো পরিবর্তন হবে, এটা পরিবর্তন হবে, কিন্তু এটার যে ভর সংখ্যা প্রোটন সংখ্যা এগুলো সব আগের মতো থাকবে। আর নিউট্রন আর প্রোটন এগুলো বুঝতেছেই যে যেটা সেটা যেটা যোগ হওয়ার কথা সেটা যোগ হবে। ঠিক আছে, এরপর আমাদের কিছু স্পেশাল জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি বিটা আসলে
দুই রকম হয়, একটা হচ্ছে বিটা নেগেটিভ ডিকে, একটা হচ্ছে আমার বিটা পজিটিভ ডিকে। হ্যাঁ, এটা তো আহামরি লাগবে না, জাস্ট জানার জন্য বলতেছি, হ্যাঁ একটু জেনে রাখো। তো আমাদের যখন বিটা নির্গত হয় তখন কি হয়, আসলে একটা ইলেকট্রন ভেঙে যায়, একটা ইলেকট্রন সরি একটা নিউট্রন ভেঙে যায়। একটা নিউট্রন যখন ভাঙে তখন একটা প্রোটন উৎপন্ন হয়, একটা ইলেকট্রন সরি একটা বিটা কণা উৎপন্ন হয়, এবং সাথে কি একটা অ্যান্টি নিউট্রিনো উৎপন্ন হচ্ছে এখানে। এটা হচ্ছে আমার সেই অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। যখন এটা কি বিটা নেগেটিভ দিকে হয়, আর যখন বিটা পজিটিভ দিকে হয় তখন কি হয়, আমার একটা প্রোটন ভাঙে, একটা প্রোটন ভাঙে, সেখান থেকে একটা নিউট্রন উৎপন্ন হয়, একটা ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন ই দ্বারা বুঝাচ্ছি আমি এখানে যে বিটা কণাটা আছে সেটা, এবং একটা নিউট্রিনো উৎপন্ন হয়, নিউট্রিনো উৎপন্ন হয়। তাহলে কি তুমি এখানে বুঝতেছো যে আসলে আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে কি বিটা পজিটিভ দিকে নিয়ে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে থাকি। ঠিক আছে, এখন এই ধরনের জিনিসগুলো ম্যাথ কিরকম হয়, যেমন ধরো আমাকে বলছে, আমাকে বলছে একটা বেরিলিয়াম আছে, বেরিলিয়ামের ভর কত, 9, আর তার যে প্রোটন সেটা হচ্ছে 4। এটাকে যদি আমি একটা আলফা কণা দ্বারা হিট করি, একটা আলফা কণা দ্বারা কি হিট করলাম, তাইলে আমার একটা নিউট্রন পাওয়া গেল। নিউট্রনের প্রোটন সংখ্যা কত, 0, আর ভর কত, 1। আর বাকি আমার যা উৎপন্ন হবে তা আমাকে লিখতে হবে। তাহলে বলো 9 আর 4 যোগ করলে কত, 13। ঠিক আছে, তাহলে এখানেও টোটাল ভরটা কি 13 হইতে হবে। তাহলে এক্স এর যে টোটাল ভর যেটা উৎপন্ন হবে এটাকে আমরা এক্স ধরছি, এক্স এর যে টোটাল ভর আর নিউট্রনের যে ভর এটা যোগ করলে কি 13 হইতে হবে। তাহলে 13 থেকে এক গেলে কত থাকে, 12। তাহলে এক্স এর ভর কত, 12। আর নিচে যে টোটাল এটা হচ্ছে কত, 4 আর 2 যোগ করলে 6। তাহলে এখানেও 6 হইতে হবে, কিন্তু নিউট্রনের প্রোটনটা কত, 0, মানে নিউট্রনের প্রোটন সংখ্যাটা কত হয়, 0 হয়। তাহলে এখানে হবে এটা কি, 6। তাহলে 12 6 এটা শুধু কোনটা নির্দেশ করে, এটা নির্দেশ করে আমার কার্বন। এটা হচ্ছে আমার কি আনসার। ঠিক আছে, ইজি। এরপর আসো আরেকটা একটু কঠিন টাইপ দেখি, সেটা হচ্ছে আমার কি ইউরেনিয়াম। ইউরেনিয়াম 238 আর 92। যদি আমি এটা চিন্তা করি, ধরো আমার প্রথমে আলফা কণা ডিকে হয়েছে, কিছু একটা উৎপন্ন হয়েছে, তখন আমার বিটা কণা ডিকে হয়েছে, আরেকটা কিছু উৎপন্ন হয়েছে। তাহলে আমাকে কি হয়েছে এটা লিখতে হবে, বা ভর সংখ্যাগুলো কিছু একটা লিখতে হবে। এই চিহ্ন দ্বারা বুঝেছি যে ডিকে হয়েছে। তাহলে আমাকে বলো, যখন ইউরেনিয়াম থেকে আলফা কণা ডিকে হয় তখন কি হয়, তখন মাইনাস, এখানে -4 হয়, এখানে -2 হয়। তাহলে এখানে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমার থোরিয়াম। থোরিয়াম, হুম, থোরিয়াম 90, আর উপর হচ্ছে কত, 234। এরপর যখন এখানে একটা বিটা ডিকে হচ্ছে তখন এখানে -1 বিয়োগ হবে। তাহলে -1 বিয়োগ হওয়া মানে কি, একটা বার যোগ হবে। তাহলে সেটা হচ্ছে আমার আহ এ কি জানি বলে, ভুলে গেছি, দেখিও তো কি জানি বলে এটাকে, নামটা ভুলে গেছি, সংকেতটা মনে আছে, কারণ ইকুয়েশনটা আসতে পারে। তাহলে এটা উপরে তো 234 এর মতো থাকবে, আর এখানে কি 91 হবে। তাহলে আমার যে আনসারটা, অর্থাৎ আমাকে যদি বলে যে প্রোটন সংখ্যা কত হবে, তাহলে 91 বা কি উৎপন্ন হবে যা সংকেত লিখে চলে আসবে। হ্যাঁ, এটাকে প্রোটেক্ট নিয়ে আমরা কিছু একটা বললাম, আমি ঠিক ভুলে গেছি। ঠিক আছে, একটু চেক করে নিবা পর্যায় সারণী যেটা আছে, একটু চেক করে নিবা। ঠিক আছে, এরপর আরেকটা যদি দেখি আমরা, ধরো আমাকে বলা আছে যে এ একটা কণা আছে, এটা যে ভর সেটা হচ্ছে 222, আর এটা হচ্ছে আমার 86। এখান থেকে আমার বি উৎপন্ন হয়েছে 206, 82, প্লাস আমার 8টা নিউট্রন উৎপন্ন হয়েছে, প্লাস আমার আলফা পার্টিকেল উৎপন্ন হয়েছে। আমার যে কোশ্চেন হয়েছে যে কয়টা আলফা, হ্যাঁ ইজিলি বের করা যায়। দেখো আমার যে 222, এটা পুরাটা যোগফলের সমান হবে ভরে। তো এটা কত, 206, এটা হচ্ছে আমার 206। আর এটার ভর কত, 8, 8টা নিউট্রন, 8টা নিউট্রন। আর এখানে কি থাকে আমার, আলফা কয়টা আছে, ধরলাম এন সংখ্যক আলফা, আর একটার ভর কত, 4। তাহলে এখান থেকে আমার যে এন এর মান সেটা আসবে কত, 2। তাহলে আমার দুইটা আলফা কণা এখানে ইউজ হয়েছে। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ গুলাই মানে এখান থেকে আসে, এমসিকিউ তে তোমরা দেখতে পারো। সো এরপর থেকে আমরা এখন থেকে আমরা আমাদের মেইন ম্যাথ গুলো শুরু করবো। এখন আসো আমরা আমাদের ম্যাথ গুলো শুরু করি। এখন আমাদের যে প্রথম ম্যাথ আমাদেরকে বলছে যে রেডনের অর্ধায়ু দেওয়া আছে,
অর্থাৎ টি হাফ দেওয়া আছে। কতদিনে এর 80% ক্ষয়প্রাপ্ত হবে, কতদিনে এর 80% ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে আমাকে বলেছে রিমেনিং কত, 20%। রিমেনিং কত, 20%। অর্থাৎ এন ডিভাইড বাই এন নট কত, 0.2। বুঝা গেল? তাহলে আমাকে বললাম আমরা যে সূত্রটা জানি সেটা কি, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এন ডিভাইডেড বাই এন নট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাকে আমরা কেমনে লিখতে পারি, লন টু, লন টু ডিভাইডেড বাই কত, টি হাফ, লন টু ডিভাইড বাই টি হাফ ইন্টু টি। এবার এন ডিভাইড বাই এন নট এটা কি, এটা হচ্ছে আমার 0.2 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস লন টু ডিভাইডেড বাই টি হাফ, টি হাফের মান কত, 3.82। এটা কিন্তু দিনে, তাহলে আমার যে আনসারটা টি এর যে মান সেটাও কি দিনে আসবে। ক্যালকুলেটর নাও, এক সমীকরণ একান্তর যেটা আছে জাস্ট বসাও, শিফট প্রেস করো, তাহলে ডিরেক্ট মানটা চলে আসবে। মানে মানে আমরা ক্যালকুলেটর দিয়ে তো সলভ করতে পারতেছে, হ্যাঁ, এখানে লন আনার দরকার নেই বা হাত থেকে বেশি করার কোনো দরকার নেই। সেটা হচ্ছে আমার 8.87 ডেইজ। ঠিক আছে, এটা গেলো আমাদের প্রথম ম্যাথ। এখন তোমাদেরকে আমি একটা শর্টকাট শিখেছিলাম, সেই শর্টকাটটা কেমন, সেই শর্টকাটটা হইলো এন নট ডিভাইড বাই এন ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই টি হাফ। এখন এন ডিভাইডেড বাই এন নটের যে মানটা সেটা হচ্ছে 0.2, তাহলে এটা কত হবে, এটা উল্টা হবে, 1/0.2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার টি ডিভাইড বাই টি হাফ। টি হাফের মান কত, 3.82। ক্যালকুলেটরে বসাও, এটার মানটাও 8.87 ডেজ আসবে। ঠিক আছে, এটাও কি 8.87 ডেজ আসবে, ইজি। এখন এই ম্যাথটাকে গ্রাফিক্যালও দিতে পারতো না, যেমন ধরো এই ম্যাথটাকে যদি গ্রাফিক্যালি দিত তাহলে এটা হয়তো আমার যে যতগুলা অবশিষ্ট আছে সেটার উপরে ওয়াই অক্ষ বরাবর থাকবে, আর যে টাইম সেটা হচ্ছে এই অক্ষ বরাবর থাকবে। তাহলে আমাদের গ্রাফটা এটা এইভাবে আসতো, আর এটা হয়তো আমার এন নট। ঠিক আছে, ধরো এটাকে বলে দিত এটা হলো আমার টি হাফ, যদি বলে দিত আর কি গ্রাফের মধ্যে বলে দিত, তাহলে এটা হচ্ছে আমার টি হাফ। তাহলে এটার মধ্যে যে আমার যতটুকু অবশিষ্ট সেটা হচ্ছে কি আমার এন নট বাই টু। আমাকে বের করতে বসে ধরো টি এর মধ্যে মানে কোন একটা সময় পর ওখানে যে আমার অবশিষ্ট সেটা হচ্ছে কি আমার এন। এইভাবে করে গ্রাফের মধ্যে আমাকে কিন্তু এই ম্যাথটাও কি বলে দিতে পারে। ঠিক আছে, এই ম্যাথটা বলে দিতে পারে। তো এইভাবে কিন্তু গ্রাফ দিয়ে যদি আসে কনফিউজ হওয়া যাবে না। ঠিক আছে, এরপরে ম্যাথ যদি বলি দেখি, তাহলে সেখানে বলা আছে যে দুইটা তেজস্ক্রিয় মৌলের, সরি দুইটা না, একটা তেজস্ক্রিয় মৌলে 30% ক্ষয় হইতে 4,000 বছর সময় লাগে, তাহলে কত বছর পর 70% ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে 30% ক্ষয় হইতে যদি এত সময় লাগে, ওখান থেকে আমরা ল্যামডার মানটা বের করতে পারবো, অবক্ষয় ধ্রুবকের মান, এবং এই অবক্ষয় ধ্রুবকের মানটা আমরা পরে ইউজ করতে পারবো। ঠিক আছে, এই অবক্ষয় ধ্রুবকের মানটা আমরা কি মানে 70%-এর ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো যখন 30% ক্ষয় হয়, যখন 30% ক্ষয় হয় তখন আমরা কি লিখি যে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এন বাই এন নট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। টি কত, 4,000 বছর। তাহলে এন বাই এন নট এটা মান কত, 0.7। কেন, কারণ 30% ক্ষয় হইলে এটা রিমেনিং কত মানে কতটুকু আছে, এটা রিমেনিং হচ্ছে আমার 70%। ওই 70% কি এখানে বসছে, তাহলে 0.7 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু 4,000। তাহলে আমার যে ল্যামডার মান সেটা আসতেছে 8.917, 8.917 ইন্টু 10⁻⁻5 পার ইনভার্স, ইয়ার ইনভার্স আর কি। হ্যাঁ, এখন এটা তো 30% ক্ষয়ের ক্ষেত্রে, এখন 70% ক্ষয় হইতে আমার সময় বের করতে হবে। 70% ক্ষয়ের ক্ষেত্রে আমার রিমেনিং কত মানে কতটুকু অবশিষ্ট, কারণ আমার সূত্রগুলো সব অবশিষ্ট দিয়ে, তাহলে রিমেনিং হচ্ছে আমার কি 30%। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এন ডিভাইড বাই এন নট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে 30% যদি আমার রিমেনিং থাকে তাহলে এখানে হবে আমার 0.3 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মান কত, 8.917 ইন্টু 10⁻⁻5 ইন্টু টি। তাহলে এখান থেকে আমার যে টি এর ভ্যালু সেটা হবে আমার 13502 ইয়ার। ঠিক আছে, ইজি। এরপরের ম্যাথ
সেটা হইল কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 18, কতদিনে কতদিনে এর 7/8 অংশ ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে আমাকে বলো, অর্ধায়ু দেওয়া আছে মানে টি হাফ দেওয়া আছে, এখান থেকে আমি ল্যামডা বের করতে পারি। তাহলে আমি জানি যে n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, এবার 7/8 অংশ কি ক্ষয় হচ্ছে, তাহলে এখান থেকে আমার বুঝতে হবে যে রিমেনিং কত ক্ষয়প্রাপ্ত। এখান থেকে আমার রিমেনিং কত, রিমেনিং হচ্ছে আমার 1/8 অংশ। তাহলে এখানে আমার যে n ডিভাইড বাই n নট, এটার যে মানটা n নট কি ছিল আর n কি আছে, তাহলে এটা যে অনুপাত সেটা হচ্ছে কি 1/8 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস। এবার ল্যান্ডার জায়গায় কি বসাতে পারি, লন 2 ডিভাইডেড বাই টি হাফ ইন্টু টি। এখন টি হাফের মান কত, 18, এটার মান কত 18, বসাও। যে টি এর মান সেটা হচ্ছে কি 54 দিন। ঠিক আছে, ক্যালকুলেটারে করবে, এগুলো হাতে করার কোনো দরকার নেই, জাস্ট 54 দিন আসবে। এটাকে কিন্তু আমরা ওই শর্টকাট দিয়ে করতে পারতাম, যে এন নট ডিভাইড বাই এন ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার টি ডিভাইড বাই টি হাফ। এটা একটু নিজেরা ট্রাই করে দেখবে, আনসার কি সেম আসবে, বুঝছো। এরপর একটা পারমাণবিক দুর্ঘটনার ফলে একটা কক্ষে 20 দিন অর্ধায়ু সম্পন্ন কিছু পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ প্রবিষ্ট হলো। পরীক্ষা করে দেখা গেল তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে 64 গুণ বেশি। তাহলে কতদিন পর আমরা ঘরটিকে নিরাপদে ব্যবহার করতে পারবো। এটা অর্থ হইল, ধরো আমার কাছে একটা তেজস্ক্রিয় মৌল আছে, সে মানে কোনো একটা তেজস্ক্রিয় সাবস্টেন্স আছে যেটা কি এক্সপ্লোর হয়েছে, এটার কারণে আমার রুমের যে তেজস্ক্রিয়তা সেটা অনেক বেড়ে গেছে, 64 গুণ হয়ে গেছে। স্বাভাবিক তেজস্ক্রিয়তা থেকে স্বাভাবিক যে তেজস্ক্রিয়তা সেটা থেকে কি 64 গুণ হয়ে গেছে। এখন আমাকে যখন এটা ইউজ করতে যাবো তখন 64 থেকে কমতে হবে। তাহলে তেজস্ক্রিয়তার জন্য আমার যদি এ নট 64 গুণ হয়, তাহলে কমতে কমতে যে এ হবে সেটা কি 1 গুণে নেমে আসে, অর্থাৎ সহনশীল মাত্রা সমপরিমাণে নেমে আসবে। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি যে a ইজ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন a ডিভাইডেড বাই এ নট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর a ডিভাইড বাই এ নট কত, 1/64। কারণ 64 গুণ তেজস্ক্রিয়তা থেকে এটা সহনশীল মাত্রায় আসবে। আর সহনশীল মাত্রায় আসা মানে কি, সহনশীল মাত্রার 1 গুণ। ঠিক আছে, সহনশীল মাত্রার 1 গুণ। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস লন 2/t হাফ। এখন টি হাফ কত আমাকে বলে দিছে যে 20 দিন অর্ধায়ু সম্পূর্ণ। যদি 20 দিন অর্ধায়ু সম্পূর্ণ হয় তাহলে এখানে কি 20 ইন্টু টি। ক্যালকুলেটার নাও, বসাও, টি এর যেটা মান আসবে সেটা হচ্ছে কি 120 দিন। ঠিক আছে, এটা গেল আমার ম্যাথ। 5 নম্বর ম্যাথ আমাকে বলছে একটা কাউন্ট রেট মিটারের সাহায্যে কোনো তেজস্ক্রিয় বস্তুর সক্রিয়তা মাপা হচ্ছে। তাহলে সক্রিয়তা মাপা হইলে আমরা কি ইউজ করি, এ ইজ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন কোনো মুহূর্ত কাউন্ট করার মিটারে মানে কাউন্ট করার সময় কাউন্ট মিটারে 4750 কাউন্ট পাওয়া গেছে। প্রতি মিনিটে 4750 কাউন্ট পাওয়া গেছে। এখন 5 মিনিট পর 2700 কাউন্ট যদি মিনিট পার দেখায়, তাহলে তেজস্ক্রিয় বস্তুর অর্ধায়ু কত এবং গড় আয়ু কত। অর্ধায়ু আর গড় আয়ু যাই বের করি আমার ল্যামডা লাগতেছে, আমার ল্যামডা বের করা লাগতেছে। তাহলে এখান থেকে আমাকে ল্যামডা বের করতে হবে। তাহলে দেখো, আমার বলে দেওয়া আছে যে আমরা যখন প্রথম মাপছিলাম তখন 4750 কাউন্ট ছিল। ঠিক আছে, আমরা যখন প্রথম মাপছিলাম তখন 4750 কাউন্ট ছিল। আমরা যখন 5 মিনিট পর মাপছি তখন 2700 কাউন্ট হয়ে গেছে। তাহলে আমার বর্তমানে আছে 2700, আগে ছিল 4750। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন টি কত, টি হচ্ছে 5 মিনিট। এখানে যদি আমি 5 বসাই তাহলে আমার যে ল্যামডার মান এটা আসবে কত, 0.11298। এটার এককটা কি হবে, দিনের যে এককটা সেটার ইনভার্স, অর্থাৎ মিনিট ইনভার্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমার যে টাও অর্থাৎ আমার যে গড় আয়ু সেটা হচ্ছে 1/ল্যামডা, সেটা হচ্ছে কত 8.85 মিনিট। আর আমার যে টি হাফ সেটা হচ্ছে আমার লন 2/ল্যামডা, এটা কত 6.135 মিনিট। ঠিক আছে, এই দুটো হলো কি আমার আনসার। ঠিক আছে, এরপর আমাদের 6 নম্বর ম্যাথ আমাদেরকে বলছে যে তেজস্ক্রিয় বিভাজন শুরু
280 দিন পর তেজস্ক্রিয়তা 600 ডিপিএস অর্থাৎ ডিকে পার সেকেন্ড। আরো 140 দিন পর তেজস্ক্রিয়তা 300 ডিপিএস অর্থাৎ ডিকে পার সেকেন্ড। আদি সক্রিয়তা কত? এবং পরবর্তী আরো 140 দিন পর সক্রিয়তা কি কত হবে? ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, আমরা প্রথমে কি একটু চিত্র আঁকি। চিত্রটা যদি একটু আঁকি তাহলে প্রথম দিনের যে বিভাজন, এটা কত? 280। অন্য কালি দিয়ে আঁকি। কিছুক্ষণ পর যখন ক্ষয় হয়েছে সেটা নামে গেছে কততে? সরি সরি, এটা ছিল আমার কত, 600, নেমে গেছে আমার 300-তে। তাহলে প্রথমে আমার ছিল 280 ডিপিএস, পরে হয়েছে আমার 140 ডিপিএস। ঠিক আছে। এরপর বলছে 140 দিন পর, 140 দিন পর তার তেজস্ক্রিয়তা হচ্ছে কত? আরে কি বললাম, আচ্ছা না দাঁড়া, এখানে আদি সক্রিয়তা চাইছে। হুম, আদি সক্রিয়তা চাইছে অর্থাৎ এখানে একটা চাইছে। এখানে যে এক্স সেটা চাইছে। ঠিক আছে, এটা যে আদি সক্রিয়তা সেটা চাইছে। এটা আমার গ্রাফ আঁকাটাও ভুলেছি। ঠিক আছে, এইভাবে হবে। দেখো, আমার যখন তেজস্ক্রিয়তা শুরু হয়েছে তখন ধরো এক্স পরিমাণ ছিল। তখন কি এক্স পরিমাণ ছিল। এখন এক্স পরিমাণ থাকার পর মানে যখন শুরু হয়েছে তখন কি এক্স পরিমাণ ছিল। এটার 280 দিন পর আমার যে তেজস্ক্রিয়তা কি 600 ডিকে মানে ডিপিএস হয়ে গেছে। এর আরো 140 দিন পর সেটা কি 300 ডিপিএস হয়ে গেছে। এখন আমাকে বলছে যে এক্স এর মান কত। এখন আমাকে দেখো, আমি এখান থেকে ল্যামডার মান বের করতে পারি এবং এই ল্যামডার মানটা আমি কি এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, তাই আমি এক্স পেয়ে যাবো। তাহলে আমি এই অংশের জন্য আগে কাজ করি। তাহলে দেখো, এ ইজ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে রিমেনিং হচ্ছে 300, আগে ছিল 600, জাস্ট এই পোর্শনের জন্য। ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু 140, 140। তাহলে এখান থেকে আমার যে ল্যামডার মান, সেই ল্যামডার মানটা কত বের হবে? দাঁড়াও একটু ক্যালকুলেট করে নিই। আমরা যে ক্যালকুলেট করে নিই, তাহলে ক্যালকুলেট করার পর আমার মান আসবে 4.95 ইন্টু 10⁻³ ডে ইনভার্স, কারণ আমি এখানে যে এককটা ইউজ করছি সেটা কি 140 দিন। এবার এই কেস তো গেল, মানে অর্থাৎ এই পোর্শন তো গেল, এবার এই পোর্শন নিয়ে কাজ করি। তাহলে এ ইজ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে দেখো, এখানে এই ক্ষেত্রে আদিতে ছিল এক্স, পরে হয়েছে 600। তাহলে আমার রিমেনিং হয়েছে 600, আদিতে ছিল এক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার মান কত? 4.95 ইন্টু 10⁻³ ইন্টু কত, 280 দিন পর হয়েছিল, 280 দিন। তাহলে আমার যে আনসারটা আসবে সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2400 ডিপিএস। ঠিক আছে, ইজি ম্যাথ। কিন্তু এটা কিন্তু আমি দেখেও বুঝতে পারতেছি কিভাবে। যে দেখো, আমার যখন 280 দিন গেছে তখন কি 600 হয়েছে, এর অর্ধেক টাইম গেছে তখন 300 হয়েছে, তখন 300 হয়েছে না। তুমি দেখো এটা কি অর্ধেক অর্ধেক করে কমতিছে, বুঝতেছো? আচ্ছা আমি আবার বলি, 140 দিন পর এটা কি অর্ধেক হয়ে গেছে না? ডিরেক্ট অর্ধেক হয়ে গেছে না? তাহলে কি এটাও অর্ধায়ু? তাহলে এটা যদি অর্ধায়ু হয় তাহলে 280 কি 140-এর ডাবল না? তাহলে কি আগে 300 ছিল, অর্ধায়ু যদি আমরা ব্যাকওয়ার্ড করি তাহলে 600 হবে, আরো যদি ব্যাকওয়ার্ড করি 1200 হবে, আরো যদি ব্যাকওয়ার্ড করি তাহলে 2400 হবে। আর এখানে যে টাইম স্পেন্ডটা, এই টাইম স্পেন্ডটা হচ্ছে আমার কত, 140 ইজ ইকুয়াল টু কত, 280 দিন। এই 280 দিনের হিসাবটাই এখানে চাইছি। বুঝছো? একটু ঠান্ডা মাথায় ভেবো নিজে নিজে, কিভাবে দেখে বুঝছি সেটা তুমিও বুঝবে। কিন্তু নর্মালি ম্যাথ আসলে এই প্রসেসে করে দিয়ে আসবে। ঠিক আছে, এই প্রসেসটা বুঝলে হয়েছে। এখান থেকে আমি নিব, এখান থেকে আমি প্রথমে ল্যামডা বের করছি, ল্যামডা বের করার পর আমি এখান থেকে এক্স বের করছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে ম্যাথটা যদি আমরা দেখি, সেটা হইল এ ও বি দুইটা তেজস্ক্রিয় মৌল, এদের অর্ধায়ু যোগফল 15 বছর।
এ এর অর্ধায়ু বি এর দ্বিগুণ, এদের গড় আয়ু কত? এবং বলা আছে যদি 60% ক্ষয় হয় তাহলে সময়ের অনুপাত কত? 60% ক্ষয়ে উভয় সময়ের অনুপাত কত? তাহলে 60% ক্ষয় মানে কি? আমার 40% রিমেইনিং। ঠিক আছে, এখন ধরো প্রথমে আমরা যেটা শর্তগুলো দেওয়া আছে সেটা ইউজ করি, যে এ আর বি এর অর্ধেয় যোগফল কত? 15। তাহলে টি হাফ অফ এ প্লাস টি হাফ অফ বি ইজ ইকুয়াল টু কত? 15। এবং বলা আছে এর অর্ধায়ু এর অর্ধায়ু বি এর অর্ধায়ু দ্বিগুণ, এর অর্ধায়ু বি এর দ্বিগুণ, তাহলে বি এর যে অর্ধায়ু আছে সেটা দ্বিগুণ। এখন আমি যদি 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনকে সলভ করি, তাহলে আমি পাচ্ছি যে টি হাফ অফ এ ইজ ইকুয়াল টু কত? 10 বছর। আর টি হাফ অফ বি ইজ ইকুয়াল টু কত? 15 বছর। আমি দুইটা কি পাইলাম। এখন আমাকে বলছে এদের গড় আয়ু কত? তাহলে টাও এ ইজ ইকুয়াল টু কি? 1/ল্যামডা, ল্যামডা এ। আর ল্যামডা এ মানে কি? আমার টি হাফ এ ডিভাইড বাই কি? লন টু। আর আমি টি হাফ এর মান জানি, টি হাফ এর মান কত? 10 ডিভাইড বাই লন টু। তাহলে আমার আনসার আসে 14.4278। ঠিক একইভাবে আমরা টাউ বি বের করতে পারি, টি হাফ অফ বি ডিভাইডেড বাই লন টু। তাহলে টি হাফ অফ বি কত? 5 বছর ডিভাইড বাই লন টু। তাহলে আমার আনসার আসে 7.2135 ইয়ার। ঠিক আছে, এরপর বলছে 60% ক্ষয়ে উভয়ের সময়ের অনুপাত কত? তাহলে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখন 60% ক্ষয় না, তাহলে 60% ক্ষয় হলে এন ডিভাইড বাই এন নট, এটার ভ্যালু কত? 0.4, কারণ 40% রিমেইনিং। এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন 0.4 এটা দুইজনের জন্য সমান, তাহলে এই জিনিসটা দুইজনের জন্য সমান হবে মানটা। তাহলে এটা যদি ল্যামডা এ ল্যামডা ল্যামডা এ টি এ হইতো, তাহলে এটা কি উভয় পক্ষের জন্য কি সমান হইতো? মানে যেহেতু 0.4 আছে, তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ টি এ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি টি বি। আর এই দুইটার মানে কি 0.4 আসতো, তাহলে বেস সেম, পাওয়ার গুলো কি সেম হবে। তাহলে ল্যামডা এ টি এ ইজ ইকুয়াল টু কি? ল্যামডা বি টি বি। তাহলে এখান থেকে লিখতে পারি যে আমি টি এ বাই টি বি, কারণ আমাকে সময়ের অনুপাত চাইছে, এটা হচ্ছে আমার ল্যামডা বি বাই ল্যামডা এ। আর ল্যামডার সাথে কি টি হাফের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, তাহলে এটা হবে ল্যামডা এ তো উপরে যাবে, যে টি হাফ এ, আর ল্যামডা বি এটা নিচে যাবে, টি হাফ বি। তাহলে এটা মান কত? 10/5। তাহলে 60% ক্ষয় হইতে আমার যে সময়ের অনুপাত এ ইস টু বি, এটা হচ্ছে কত? 2/1। ঠিক আছে, 7 নাম্বার ম্যাথ গেল। এরপরের ম্যাথ এরপরের ম্যাথ আমাকে বলছে যে উম, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবন হচ্ছে কত? 20 মিনিট। T2 এর 2/3 অংশ ক্ষয়প্রাপ্ত হওয়ার জন্য এবং 1/3 অংশ ক্ষয়প্রাপ্ত, তারা এখানে কি কোনো কিছু ভুল লিখছি নাকি একটু চেক করি। আচ্ছা, আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছিল, এই টাইপিং মিস্টেক আমি এখানে ঠিক করে লিখে দিচ্ছি। এখানে এখানে বলা হয়েছিল যে একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবন, অর্থাৎ যে আমার টি হাফ, এটা আমাকে বলে দিছে কত? 20 মিনিট। আর এটার 2/3 অংশ ক্ষয় হতে টাইম লাগে T2, এবং 1/3 অংশ ক্ষয় হতে টাইম লাগে T1। আমাকে চাইছে যে T2 মাইনাস T1 এটার মান কত। এখন দেখো 2/3 অংশ যদি ক্ষয় হয় আমার এই ক্ষেত্রে রিমেনিং কত? দেখো এই ক্ষেত্রে আমার যে রিমেনিং সেটা হচ্ছে কত? 1/3, 1 মাইনাস 2/3। আর এই ক্ষেত্রে আমার যে রিমেনিং, অর্থাৎ 1/3 অংশ ক্ষয় হইলে আমার যে রিমেনিং সেটা হচ্ছে কত? 2/3। তাহলে আমরা কি লিখতে পারি যে n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাইলে n ডিভাইডেড বাই n নট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন ল্যামডাটাকে আমরা কি লিখতে পারি? লন টু ডিভাইডেড বাই টি হাফ। আর টি হাফের মান কত? 20 মিনিট, 20 টি। এখন যখন এটা 1/3 অংশ রিমেইনিং থাকে, তখন আমরা লিখতে পারি যে 1/3 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস লন টু ডিভাইড বাই 20 ইন্টু T2। আর যখন আমার 2/3 অংশ কি রিমেইনিং থাকে, তখন আমরা লিখতে পারি 2/3 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস
লন টু ডিভাইড বাই 20 ইন্টু T1। এখন এটাকে যদি আমি 1 নাম্বার দিই, এটাকে যদি আমি 2 নাম্বার দিই, তাহলে এখন যদি আমি 2 - 1 করি, কারণ আমাকে কি T2 মাইনাস T1 লাগবে না, তাহলে এটার আগে নেগেটিভ আছে, তাহলে এটার আগে নেগেটিভ থাকলে এটা কি পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা হবে কত, যদি 2 থেকে 1 বিয়োগ করো, তাহলে আমার আনসার আসবে দাঁড়াও, 2 থেকে 1, সরি বিয়োগ করলে হচ্ছে না, বিয়োগ করলে এটা হবে না, এটা ভাগ করতে হবে। 2কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, হুম, 2কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, তাহলে আমার আনসার আসবে কত, 2। আর এখানে পাওয়ার যদি ভাগাকারে থাকে, তাহলে কি পাওয়ারটা বিয়োগ করা যাবে, তখন আমরা আনসারটা নিতে পারবো। তাহলে পাওয়ার বিয়োগ করলে এটা কি অ্যাজ ইট ইজ থাকবে, লন 2 ডিভাইড বাই 20 ইন্টু T1। আর এটা কি বিয়োগ হবে, তাহলে মাইনাস, আর একটা মাইনাস দিলে কি প্লাস, এটা হচ্ছে কি লন 2 ডিভাইড বাই 20 ইন্টু কি T2। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি, যদি লন 2 ডিভাইড বাই 20 কমন নিই, তাহলে সেখান থেকে আমরা পাবো T2 মাইনাস T1। তাহলে এবার জাস্ট ক্যালকুলেটারে বসাও আর এটার মান বের করো, তাহলে যেটা মান পাবা সেটা হচ্ছে T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু কি 20 মিনিট। মিনিট কেন, আমরা যে অর্ধায়টা ইউজ করছি সেটা কিসে রাখছিলাম, সেটা মিনিটে রাখছিলাম। ঠিক আছে, তো এটা গেল আমার 8 নাম্বার মেথড। হ্যাঁ, জাস্ট এখানে ভাগ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমার 9 নাম্বার মেথড আমাকে বলছে যে কোনো একটি আকরিকে এ ও বি দুটি মৌল বিদ্যমান, এদের যে আদি ভর এটাও কি সমান। আদি ভর মানে কি, যতটুকু ভর ছিল এ ততটুকু ভর বি এরও ছিল, এটাই কি আমার আদি ভর। এখন আমাকে বলছে টি হাফ অফ এ ইজ 4 সেকেন্ড এন্ড টি হাফ অফ বি ইজ 8 সেকেন্ড। এখন আমাকে বলছে যদি মাস অফ এ ডিভাইড বাই মাস অফ বি ইজ ইকুয়াল টু 1/2 হয়, অর্থাৎ মাস অফ এ ডিভাইডেড বাই মাস অফ, এটা মাস মানে না, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা যদি 1/2 হয়, তাহলে 16 সেকেন্ড পর তাদের যে রিমেইনিং পোর্শনটা থাকবে, অর্থাৎ যতটুকু তার অবশিষ্ট থাকবে তার অনুপাত কত হবে, অর্থাৎ যত সংখ্যক অবশিষ্ট থাকবে তার অনুপাতটা কত হবে। এখন দেখো, আগে আমরা দেখি আমার কি কি লাগবে আর আমাকে কি বের করতে হবে। আমার কি এটার অনুপাত বের করতে হবে না, আমার এটার অনুপাত বের করতে হবে। তাহলে এটার জন্য কি কি লাগবে সেটা আগে দেখি। আমরা জানি যে n ইজ ইকুয়াল টু, আমাদের যে মেন সূত্র সেটা হচ্ছে n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা কি আমাদের মেন সূত্র, ঠিক বলছি না? এখন এখান থেকে আমরা লিখতে পারি যে এন এ, অর্থাৎ যতটুকু অবশিষ্ট আছে এন এ ইজ ইকুয়াল টু এন এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ ইন্টু টি। আর এন বি, যে এই টিটা কিন্তু সেম, কারণ আমাকে বলে দিছে 16 সেকেন্ড পরে। ঠিক আছে, আমাকে বলে দিছে যে 16 সেকেন্ড পরে কত হবে। তাহলে এখানে লিখতে পারি যে এন বি ইজ ইকুয়াল টু এন বি নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বি ইন্টু টি। এবার আমি যদি দুইটাকে ভাগ করি, তাহলে ভাগ করলে আমরা কি লিখতে পারি যে এন এ ডিভাইড বাই এন বি ইজ ইকুয়াল টু এন এ নট ডিভাইডেড বাই এন বি নট ই টু দি পাওয়ার ল্যামডা বি মাইনাস ল্যামডা এ ইন্টু টি। এটা লিখতে পারি না? এখানে কি হবে, মাইনাস ল্যামডা এ মাইনাস মাইনাস ল্যামডা বি হইতো, তাহলে জাস্ট প্লাস হয়ে সামনে চলে আসছে। ঠিক আছে, এখন আমার তো এটাই বের করতে হবে যে এন এ বাই এন বি, এটাই তো বের করতে হবে। তাহলে আমি জাস্ট পেয়ে গেছি। এখন এটার মান আমরা লিখতে পারবো, আমাদের হাফ সাইকেল দেওয়া আছে, এখন এটা আমাকে বের করতে হবে। এগুলা কি সংখ্যা না, মানে কয়টা অণু আছে সেটা না। কারণ আমরা কি জানি যে এন এ নট, এটাকে যদি আমরা মোল দিয়ে লিখতে চাই, তাহলে যত মোল আছে সেটার সাথে কি অ্যাভোগাড্রো যোগ হইতো, তাহলে আমরা যত অণু আছে সেটা, যতগুলো অণু আছে সেটা লিখতে পারতাম। এখন এই মোলটাকে আমরা ভাঙলে কি পাই, এম এ নট মানে এ যতটুকু ছিল ভর হিসেবে ডিভাইডেড বাই মাস অফ এ, অর্থাৎ এ যে ভর সংখ্যা সেটা, এটার সাথে কি অ্যাভোগাড্রো গুণ হবে। ঠিক এই জিনিসটা ঠিক এই জিনিসটা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, তাহলে এন এ নটের জায়গায় আমরা বসাবো এম এ নট ডিভাইডেড বাই এম এ ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। আর এন বি নটের জায়গায় বসাবো এম বি নট ডিভাইডেড বাই এম বি ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। আর এখানে হবে ই টু দি পাওয়ার ল্যামডা বি মানে কত,
ল্যামডা বি মানে হচ্ছে কি, আচ্ছা আমরা এখানে ল্যামডার জায়গায় বসাবো লন টু ডিভাইডেড বাই কি, টি হাফ। তাহলে আমাকে বললো ল্যামডা বি মানে কত, লন টু ডিভাইডেড বাই টি হাফ অফ বি, আর এখানে হবে মাইনাস লন টু ডিভাইডেড বাই টি হাফ অফ এ, কারণ এখানে আমি ল্যামডা এ বসেছি, আর টি হচ্ছে কত আমার 16 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে দেখো এম এ আর এম বি সমান ছিল, অর্থাৎ তাদের আদির যে ভর যতটুকু ছিল সেটা সমান ছিল। তাহলে আমার এম এ আর এম বি নট কি, কাটাকাটি চলে যাবে। আর আমাকে বলা আছে যে এম এ বাই এম বি মানে যাদের ভর সংখ্যার অনুপাত সেটা কি 1/2। তাহলে আমাকে বলো এটা যেহেতু নিচে আছে, তাহলে এটা কি উপরে উঠে যাবে, এম বি ডিভাইডেড বাই এম এ ইন্টু ই টু দি পাওয়ার এটা হবে। তাহলে আমাকে বলো, আর এন এন ওটা কাটা চলে যায়, অ্যাভোগাড্রোর সংখ্যা তো কাটা চলে যাবে, তাহলে আমাকে বলতে এটার মান কত, এটা 1/2 হলে এটা উল্টা হবে, তাহলে এটা আনসার আসবে কত, 2 ইন্টু ই টু দি পাওয়ার লন 2 বাই বি এর হাফ কত 8, আর এখানে হচ্ছে লন 2 ডিভাইডেড বাই কত 4 ইন্টু কত 16। এবার ক্যালকুলেটরে বসেও দেখবা আনসার আসবে কত, হাফ। ঠিক আছে, এটা ছিল আমাদের ম্যাথটা। এখানে জাস্ট মনে রাখতে হবে যে যা যা দেওয়া আছে তা ইউজ করতে হবে। আমাকে বলা আছে আদি ভর, আদি ভর এটার অর্থ হয়েছে যতটুকু ছিল, যত কেজি বা যত গ্রাম আমরা নিয়েছিলাম সেটা। আর তাদের যে ভর সংখ্যার অনুপাত সেটাও কিন্তু আমাদের কি বলা আছে 1/2। জাস্ট আমরা যে সূত্রটা বের করে সূত্রটাকে তুলনা করছি, এন্ড আমাদের আনসারটা বের হয়ে গেছে। ঠিক আছে, এখানে জাস্ট মোলের কনসেপ্টটা আমাকে একটু লাগছে, এই মোলের কনসেপ্টটা আমাকে একটু ভেবে চিন্তে লিখতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এরপর বলা হয়েছে যে রেডিয়ামের অর্ধায়ু 1620 বছর। প্রতি গ্রাম রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে কতগুলো রেডিয়াম পরমাণু ভাঙ্গন সংঘটিত হবে। ঠিক আছে, রেডিয়ামে যে পারমাণবিক ভর সেটা দেওয়া আছে, মানে কি এখানে ভাঙ্গনের হারটা চাইছে, প্রতি সেকেন্ডে ভাঙ্গনের হার সেটা চাইছে। তাহলে প্রতি সেকেন্ডে ভাঙ্গনের হার মানে কি, ডিএনডিটি, এটা বের করতে হবে। তাই আমরা কি জানি, মেন সূত্রটা কি ছিল, ডিএনডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা। ঠিক আছে, এখন আমরা কি করব, ভাঙ্গনের হার বলেই দিছে, তাহলে ভাঙ্গনের হারটা আমরা কি নেগেটিভ রাখবো, মানে পজিটিভ রাখবো, লিখা মানে লিখাটা পজিটিভ রাখবো। মানে আমরা যখন কি বলি নিচের দিকের ত্বরণ ওইটাকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি লিখতাম, তাহলে কি এটা -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো। আমরা বলে দিছি যে নিচের দিকে, তাই আমরা চিহ্নটা দিতাম না। ঠিক একইভাবে এখানে বলে দিছি যে ভাঙ্গনের হার, তাহলে আমরা কি নেগেটিভ চিহ্নটা দিব না। এখন ল্যামডাকে আমরা কি লিখতে পারি, লন 2 ডিভাইডেড বাই টি হাফ, আর এন কে কি লিখতে পারি, এন কে কি লিখতে পারি, প্রতি গ্রাম বলছে না, প্রতি গ্রাম, অর্থাৎ আদিতে ছিল কি 1 গ্রাম, ওই 1 গ্রামটা এখানে আমরা লিখবো, ওই 1 গ্রাম রেডিয়ান হবে। এখন ওই 1 গ্রাম রেডিয়ানের যে অণু সংখ্যা সেটা হবে। এখন এটা কিভাবে লিখবো, আমরা কি জানি যে এন ইজ ইকুয়াল টু মানে যতটা অণু আছে সেটা কিভাবে লিখবো, যতটা মোল আছে সেটার সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ হয়, সেটার সাথে কি অ্যাভোগাড্রো সংখ্যা গুণ হয়, তাহলে এখানে হবে আমরা সিম্পলি 1/226। তাহলে এত মোল আছে, কারণ 226 গ্রামে 1 মোল, তাহলে 1 গ্রামে কত মোল ওইটা এইভাবে লিখছি ঐকিক নিয়ম করে। সাথে অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি গুণ হবে। এখন আমাকে বলো, আমাকে কি বলছে প্রতি সেকেন্ডে, তাহলে আমার যে টি হাফ এটাকে কিসে লিখতে হবে, সেকেন্ডে লিখতে হবে। তাহলে আমি যদি টি হাফটাকে সেকেন্ডে লিখি, তাহলে আমাকে টি হাফ বলছে কত, 1620 বছর। 1 বছরে কত 365 দিন, একদিনে কত 86,400 সেকেন্ড। এটার সাথে গুণ হবে আমার 1/226 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আনসারটা যেটা আসবে সেটা হচ্ছে 3.616 ইন্টু 10⁻10 ডিপিএস। হ্যাঁ, ডিকে পার সেকেন্ড আনলাম। এখন কথা হইলো ভাই, আপনাদের মেন সূত্র ইউজ করে করছে, পরীক্ষায় যদি মেন সূত্রটা মাথায় না আসে, কারণ একটা সূত্র ইউজ করতে করতে মেন সূত্রটা মাথায় নাই আসতে পারে, তখন কি করব, তাহলে আমরা জানি যে এন ইজ ইকুয়াল টু কি, এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এন নট ই টু দি পাওয়ার মাইনাস কি ল্যামডা টি। এখন বলছে কতটা ভাঙবে সেটা চাইছে। আমরা কি পাইছি, আমরা এটা কি, এটা হচ্ছে রিমেইনিং, এটা হচ্ছে কি রিমেইনিং, তাহলে ভাঙবে কতটা, ভাঙবে হচ্ছে তোমার এন নট যতটুকু ছিল তার থেকে যদি রিমেইনিং বিয়োগ করে দিই ওইটাই ভাঙবে। তাহলে এখানে জাস্ট মান বসিয়ে দাও যে এন নট মাইনাস এন এর মান বসাও,
সেটা হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এবার এন নট কত? এন নট হচ্ছে কত, যতগুলো ছিল, কত ছিল এটা, 1/2 to 6 ইন্টু এন এ মাইনাস 1/2 to 6 ইন্টু এন এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস লন 2 ডিভাইড বাই টি হাফ ইন্টু টি। টি কত? 1 সেকেন্ড। আমাকে বলছে যে প্রতি সেকেন্ডে কতগুলো ভাঙবে, এই 1 সেকেন্ড বসছে। এই টি হাফের মানটা আমরা সেকেন্ডে লিখবো, সেকেন্ডে লিখার পর ঠিক সেম আনসারটা আসবে, 3.616 ইন্টু 10⁻10, অর্থাৎ এতগুলা ডিকে পার সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, বুঝা গেল? মেন সূত্র দিয়ে করলাম, আমরা যে সূত্রটা সচরাচর ইউজ করি সেটা দিয়ে করলাম। এরপর আমাকে বলা আছে যে প্লাম্বাম, প্লাম্বাম এটা আসল উচ্চারণ কি, আচ্ছা যাই হোক, সেটা বলছে আমাকে এর অর্ধায়ু 26.8 মিনিট, এর যে অর্ধায়ু সেটা দেওয়া আছে, এবং কি পরিমাণ ভর থেকে 1 কুড়ি তেজস্ক্রিয়তা পাওয়া যাবে। এমন কথা হলো 1 কুড়ি মানে কি? দেখো, কিছু তেজস্ক্রিয়তার এখানে তোমাকে ইউনিট জানতে হবে, সেটা হচ্ছে 1 বেকেরেল। বেকেরেল, উনি একজন বিজ্ঞানী, 1 বেকেরেল মানে হচ্ছে 1 ডিপিএস। 1 কুড়ি, 1 কুড়ি সেটা হচ্ছে তোমার কত, 3.7 ইন্টু 10⁻10 ডিপিএস। আর 1 রাদারফোর্ড, রাদারফোর্ডিয়াম সেটা হচ্ছে তোমার 10⁶ ডিপিএস, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, এখন তোমাকে বলছে কি পরিমাণ ভর থেকে 1 কুড়ি তেজস্ক্রিয়তা পাওয়া যাবে, অর্থাৎ 3.7 ইন্টু 10⁻10 তেজস্ক্রিয়তা পাওয়া যাবে। এখন আমরা লিখতে পারি যে ডিএন ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু কি, ল্যামডা এন। হুম, ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু কি, ল্যামডা এন। এখন ক্ষয়ের হারটা, ক্ষয়ের হারটা এটা আমরা বলেই দিছি যে ক্ষয়ের হার, তাহলে কি নেগেটিভ বসাবো? বসাবো না, বলেই দিছি। 3.7 ইন্টু 10⁻10 ইজ ইকুয়াল টু ল্যামডা। ল্যামডা মানে কি, লন 2 ডিভাইড বাই অর্ধায়ু। এখন অর্ধায়ুটা মিনিট আছে, আর এটা আমরা ইউজ করতেছি কি, ডিকে পার সেকেন্ড, তাহলে অর্ধায়ুটা কিসে বসাতে হবে? সেকেন্ডে বসাতে হবে। তাহলে 26.8 মিনিট, এটাকে কি করবো, 60 দ্বারা গুণ করবো, তাহলে 60 সেকেন্ড, মানে 1 মিনিটে 60 সেকেন্ড, ইন্টু এন। এন মানে কি, এন হচ্ছে যত মোল, এন হচ্ছে যত মোল আছে সেটাকে অবগ্রহ দ্বারা কি গুণ করব। আর মোলকে আমরা কি লিখতে পারি, যতটুকু ভর আছে সেটাকে আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখবো। তাহলে আমরা লিখি যে এম ডিভাইডেড বাই তার ভর কত, 214 ইন্টু এন এ, অ্যাভোগাড্রো সংখ্যা। এবার ক্যালকুলেটর নাও, বসাও, এম এর যে মানটা আসবে সেটা হচ্ছে কত, 3.05 ইন্টু 10⁻⁻8 গ্রাম। ঠিক আছে, এটা হলো কি আমার আনসার। এরপরের মেথা আমাকে বলছে যে এক খণ্ড প্রাচীন কাঠে, এক খণ্ড প্রাচীন কাঠে 14 সি এবং 12 সি, 14 সি এবং 12 সি এর অনুপাত বর্তমানকালে জীবিত গাছের কাঠে ওই অনুপাতে 1/12 অংশ। তাহলে আমাকে বলছে যে 14 সি এর যে অধ্যায় সেটা আমাকে দেওয়া আছে, অর্ধায়ু সেটা হচ্ছে আমাকে দেওয়া আছে, এবং প্রাচীন কাঠের বয়স নির্ণয় করতে দিচ্ছে। খুবই ইজি, দেখো এটা তোমার আমির হোসেন স্যারের বইয়ের মেয়ে, এটা কিন্তু বইয়ের মেয়ে, আমির হোসেন স্যার উদাহরণে আছে সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই। হ্যাঁ, এটা একবার বইটা আসছিল সম্ভবত, আমার কত একটা বছরে জানি আসছিল। এখন কথা হইলো এটা কিভাবে করবো, তেজস্ক্রিয়তা বলছে, তাহলে এ ইজ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এ বাই এ নট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ল্যামডা টিকে কিভাবে লিখতে পারি, লন 2 ডিভাইড বাই টি হাফ। টি হাফ কত আমার, 5570 ইন্টু টি। এবার আমাকে বলো এই যে এ বাই এ নট সেটা কত, অনুপাত কত, 1/12 বলে দিছে। বর্তমানে যে অনুপাত সেটা হচ্ছে 1/12, তাহলে 1/12 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস লন 2 ডিভাইড বাই 5570 ইন্টু টি। তাহলে এটা যে আনসারটা ক্যালকুলেটারে বসাবে আনসার চলে আসবে, সেটা হচ্ছে কত, 19968.24 ইয়ার। এটা একটু ক্যালকুলেটারে চেক করে দিও, হ্যাঁ, এক একবার এক একটা আনসার আসে, সমস্যা নেই, একটু হেল্পফুল হবে, কিন্তু প্রসেস এটাই। তো এরপর আমাকে বলছে যে লন এন এবং টি এটা একটা লেখচিত্র আছে, লন এন আর টি এটা একটা লেখচিত্র আছে, যার ওয়াই অক্ষের ছেদাংশ 15.82 একক, এবং এর ঢাল যদি -4.7 ইন্টু 10⁻⁻4 ইয়ার ইনভার্স হয়, তাহলে নমুনাটার
অর্ধায়ু কত, নমুনাটা যে অর্ধায়ু সেটা কত, এবং আদি সক্রিয়তা কত। তাহলে আমাকে আগে কি করতে হবে, এই যে লন টি ভার্সেস লন এন ভার্সেস টি, সেটার একটা লেখচিত্র আমাকে লাগবে। তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা কি, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন লন আনতে হবে, মানে এখানে লন আনতে হবে। আনলাম, লন এন ইজ ইকুয়াল টু লন এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন এখন যখন লন গুণ আকারে থাকে, লন এ বি যদি থাকে, সেটাকে কি লেখা যায়, লন এ প্লাস লন বি। এভাবে লিখে না, এভাবে লিখে, ঠিক আছে। তাহলে এভাবে লিখে, কিন্তু এটা কি, এটা এন নট ডিভাইড বাই ই টু দি পাওয়ার ল্যামডা টি, এভাবে আসে না। এটাকে উল্টাই তো আমরা এভাবে লিখতাম যে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এটা কি ভাগ আকারে আছে, তাহলে লন এ ভাগ বি, এটাকে আমরা লিখতাম কিভাবে, লন এ ভাগ বি, এটাকে আমরা লিখতাম লন এ মাইনাস লন বি, এইভাবে লিখি, ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা যদি সিম্পলি চিন্তা করি, তাহলে দেখো লন এন ইজ ইকুয়াল টু, এই দুইটাকে আলাদা করে লিখি। হ্যাঁ, আমি ধরলাম যে গুণ আকারেই আছে, তাহলে লন এন নট প্লাস লন ই টু দি পাওয়ার মাইনাস টি। এখন আমাকে বলো, লনের উপর যে পাওয়ারটা, মানে লন ই এটার উপর যে পাওয়ারটা, এটা আমরা বাইরে আনতে পারি। আর এটা যদি না করি, তাহলে লন ই এটা যদি থাকে, তাহলে মান কত, 1। তাহলে লন এন ইজ ইকুয়াল টু লন এন নট মাইনাস ল্যামডা টি, এটা লিখতে পারি, ঠিক আছে। লন ই এটা পাওয়া যদি 2 থাকে, সেটা কি হয়, 2 হয়ে যায়, এটা আমরা সবাই জানি, সেভাবে লিখছি। তাহলে এখান থেকে আমি ইকুয়েশনটা পেয়ে গেছি। ইকুয়েশনটা কেমন, আমরা এল এন ভার্সেস টি, অর্থাৎ এটা ওয়াই, এই ইকুয়েশনটা হচ্ছে আমার ওয়াই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমার এম এক্স, এটা হচ্ছে আমার সি। এই যে এম এর মান সেটা কি মাইনাস ল্যামডা, মানে কি মাইনাস এম, এটা যে ঢালটা সেটা কি নেগেটিভ। এবার আমি যদি আমার চিত্রটা আঁকি, যে আমার ঢালটা মানে আমার গ্রাফটা কেমন হবে, সেটা হবে এমন। হ্যাঁ, এটা ঢালটা যেহেতু নেগেটিভ, এবার এটা যে ছেদাংশ, এই যে ছেদাংশ, ছেদাংশটা কত বলছে আমার, 15.82 একক, ঠিক আছে। এখন এই ছেদাংশটার মান হচ্ছে আমার কি, এটা, এই যে যে লন এন নট, আর এদিকে হচ্ছে কি আমার লন এন এর মান, আর এদিকে হচ্ছে কি আমার টি এর মান। আর এটা যে ঢাল, ঢাল হচ্ছে কি আমার মাইনাস ল্যামডা। তাহলে আমাকে বলছে যে নমুনার অর্ধায়ু কত, তাহলে আমার ঢাল বলছে মাইনাস ল্যামডা, অর্থাৎ এটা। তাহলে আমি পাচ্ছি যে ল্যামডা ইজ ইকুয়াল টু, এটা পজিটিভ মানটা, তাহলে 4.27 ইন্টু 10⁻⁻⁴ ইয়ার ইনভার্স। তাহলে আমার যে অর্ধায়ু চাইছে সেটা কি, অর্ধায়ু হচ্ছে টি হাফ ইজ ইকুয়াল টু লন 2/ল্যামডা। টি হাফ ইজ ইকুয়াল কি লন 2/ল্যামডা, বা আমার যে আনসার সেটা হচ্ছে কত, 1623.29 ইয়ার, ঠিক আছে। এখন আমাকে বলছে যে আদি সক্রিয়তা কত, আদি সক্রিয়তা মানে কি, এন নট অথবা এ নট, যাই বলো না কেন, আমাকে এন নটটা বের করে দেখাইতে হবে, ঠিক আছে। আগে আমার এন নট লাগবে, কারণ আদি সক্রিয়তা মানে কি, ডিএন ডিটি ইজ ইকুয়াল টু কি ল্যামডা এন নট। এই ল্যামডা এন নটের মানটা আমাকে বের করতে হবে, তাই আমাকে আগে এন নটের মান লাগবে। তাহলে আমরা দেখতেছি যে লন এন নট ইজ ইকুয়াল টু কত, 15.82। তাহলে এখান থেকে যদি আমি এন নটের মানটা বের করি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার 15.82। জাস্ট লিখলাম, ক্যালকুলেটারে হিসাব করে নিই আর কি। এখন এটাকে যদি আমরা আদি সক্রিয়তা হিসাবে লিখি, আদি সক্রিয়তা, সক্রিয়তা মানে কি, কতটুকু ভাঙতেছে, ভাঙনের হারটাই চাইছে, সেটা হচ্ছে আমার কি ল্যামডা এন। সক্রিয়তা যেহেতু আমি পজিটিভলি লিখতেছি, সমস্যা নেই। ল্যামডার মান পাইছি আমরা 4.27 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু ই টু দি পাওয়ার 15.82। তাহলে আমার যে আনসারটা আসবে সেটা হচ্ছে কি 1 ইন্টু 10⁻⁻⁴ ডিপিএস, মানে কাছাকাছি এমন কিছু একটা আসবে, ক্যালকুলেটরে চেক করবা, ঠিক আছে। গেল 13 নম্বর। এরপর বলা আছে 14 নম্বর ম্যাথ। এখানে বলা আছে একটা নিউক্লিয়াস বিস্ফোরিত হয়েছে, বিস্ফোরিত হওয়ার পর দুটা খণ্ড হয়েছে, দুটা খণ্ডে বিভক্ত হয়ে 27:1 বেগের, মানে 27:1 বেগে চলে গেছে। তাহলে এদের যে গড় ব্যাসার্ধ, ভর এবং ভর সংখ্যার অনুপাত আমাকে চাইছে।
ঠিক আছে, তাহলে আমাকে বলো যে বিস্ফোরিত হয়েছে এবং একটা ব্যাগে নিক্ষিপ্ত হয়েছে, তাহলে এখানে একটা ভর ব্যাগে সংরক্ষণশীলতা জিনিস আসবে। তাহলে এটা হইলো আমাদের নিউক্লিয়াস, এটার আদি ব্যাগ কত, 0। এরপর এটা বিস্ফোরিত হয়েছে, ধরো বিস্ফোরিত হওয়ার পর দুটো টুকরা হয়েছে, ঠিক আছে। দুটো টুকরা হয়েছে, এখন দুটা টুকরা কি একই দিকে যাবে? স্বাভাবিকভাবে একই দিকে যাবে না। হ্যাঁ, একটা V1 ব্যাগ এদিকে গেল, আর একটা ধরো V2 ব্যাগে এদিকে গেল। এটাকে আমি ধরলাম যে আমার M1, এটাকে ধরলাম আমি M2। এখন এখানে যদি আমি ভর বেগের সংরক্ষণশীলতা ইউজ করি তাহলে সেটা হচ্ছে আমার 0 কি M1 V1 মাইনাস M2 V2। আমরা V1 এর ব্যাগটাকে পজিটিভ ধরছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে M1 V1 কি M2 V2। এখান থেকে আমরা পাচ্ছি M1/M2 V2/V1। তাহলে আমাকে বলে M1 আর M2 এর অনুপাত কত, বলে দিছে 27:7। তাহলে আমরা যদি M1টাকে M1:M2 কে 27:7 ধরি, তাহলে V2/V1 এর অনুপাতটা কি হবে? 1/27। ঠিক আছে, হ্যাঁ, জাস্ট অনুপাতটা লিখে দিবা। এখন আমাকে বলছে যে M1 আর M2 এটার অনুপাত হচ্ছে 1:27। আমি এটা ধরে নিছি, আমি এটাই ধরে নিছি যে M1:M2 1:27। তাহলে এখান থেকে আমাকে এখন রেডিয়াসটা বের করতে হবে। রেডিয়াস মানে কি? রেডিয়াস বের করতে হবে এখান থেকে। রেডিয়াস অনুপাত চাইছে আমার থেকে, ব্যাসার্ধ আর কি। তাহলে ভর থেকে আমরা কি পাই? রো ভি। ঠিক আছে, ভর আমরা পাই রো ইন্টু ভি। এখন যেহেতু এটা একই পরমাণু, তাহলে উভয় ক্ষেত্রে কি রোটা সেম হবে? একই পরমাণুর অংশ বা একই নিউক্লিয়াসের অংশ হলে কি রোটা সেম হবে, মানে ঘনত্ব সেম হবে। তাহলে এখানে V1/V2 পাবো 1/27। এখন V1 V2 কে আমরা বের করতে পারি, যে এটা হচ্ছে রো। আচ্ছা, রোটা কাটা চলে যাবে, রো কাটা চলে যাওয়ার পর V1/V2 কে লিখতে পারি 4/3 পাই R1 কিউব। এটা হচ্ছে 4/3 পাই R2 কিউব সমান 1/27। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে R1/R2 = 1/27 তাই সুতরাং R1/R2 কি 1/3। আচ্ছা, গেল। আর আমাকে চাইছে যে তাদের ভর সংখ্যার অনুপাত, এখন এই R1/R2 এর অনুপাতটা ইউজ করব, যে R1/R2 = 1/3। তাহলে R1 মানে কি? ফার্মিস কনস্ট্যান্ট R0 ইন্টু A1 1/3, A1 টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে R0 ইন্টু A2 টু দি পাওয়ার 1/3। ভর সংখ্যা মানে নিউক্লিয়াস বিভক্ত হয়ে গেলে ওদের ভর সংখ্যা কি দুইটা জিনিস আলাদা হয়ে যাবে না, ওইরকম আর কি। এখান থেকে আমরা A1/A2 এর যে অনুপাত সেটা পাচ্ছি কত, 1/27। ভর সংখ্যার অনুপাতে সেম পাচ্ছি, বুঝছো? মানে ভরের অনুপাতে সেম ভর সংখ্যাটা পাইছি। হ্যাঁ, কেমনি জানি মিলে গেছে জানি না, কিন্তু মিলে গেছে, হয়তো কাকতালীয় ভাবে মিলে গেছে। ঠিক আছে, তো এখন এরপরের কোশ্চেনটা বলছে যে কার্বন মানে 12C, মানে কার্বন 12C6, এটা দুইটা নিউক্লিয়াসকে পরস্পরের সাথে স্পর্শ করাতে কৃতকাজ। পরস্পরের সাথে স্পর্শ করাতে কি কৃতকাজ মানে কি? যেমন ধরো এটা হচ্ছে ওর একটা নিউক্লিয়াস, মানে একটা কার্বন নিউক্লিয়াস, ঠিক আরেকটা কার্বন নিউক্লিয়াসকে কি ওইটার যে পৃষ্ঠ সেখানে স্পর্শ করাবো। স্পর্শ করাতে কি কৃতকাজ কত সেটা বের করতে বসে। এখন ধরা অসীম থেকে আমি এটাকে নিয়ে আসছি, এখানে এসে বসাই দিছি। অসীম থেকে নিয়ে এসে আমি এখানে কি বসাই দিছি, তাহলে এটাই কি তার কৃতকাজ হবে? এখন আমাকে বলো, কোনো কিছু যদি অসীম থেকে আনি আমি বসাই, তাহলে তার কৃতকাজটা কেমনে বের করে? W = কি বিভব শক্তি ওই পয়েন্টে বিভব ইন্টু কিউ, মানে ওইটার যে চার্জ সেটা। এখন আমাকে বলো, আমি যদি প্রথমটাকে রেফারেন্স ধরি, মানে প্রথম যেটা স্থির ছিল ওটাকে যদি আমি রেফারেন্স ধরি, তাহলে তার কেন্দ্র থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আর, আর এটা কেন্দ্র থেকে যে দূরত্ব সেটাও কি আর। এখানে যেহেতু এটা নিউক্লিয়াস, তাহলে তার কেন্দ্র দূরত্ব আমরা হিসাব করবো। এখন ওদের মাঝখানে চার্জ কতটুকু আছে? 6টা প্রোটন আছে। আর 6টা প্রোটনের চার্জ কিসের সমান? ইলেকট্রনের সমান, কিন্তু কি পজিটিভ। তাহলে 6E, আর এখানে আছে কত 6E। তাহলে এখানে বিভব হিসাব করব। বিভব মানে কি 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ডিভাইডেড বাই আর।
কিউ মানে কত, এই যে রেফারেন্স যেটাকে ধরছি ওটাতে যে যতটুকু পরিমাণ চার্জ আছে, কতটুকু আছে, 6টা ইলেকট্রনের সম পরিমাণ, মানে প্রোটনের 6টা প্রোটনের চার্জ। তো প্রোটনের চার্জটা কিসের সমান, ইলেকট্রনের সমান এবং পজিটিভ। তাহলে 6e ডিভাইডেড বাই আর, আর কত, আর হচ্ছে এখানে হচ্ছে 2r, মানে তাদের মাঝখানে যে দূরত্ব কেন্দ্র থেকে কেন্দ্র, তাহলে 2r ইন্টু কিউ। কিউ কত, কিউ হচ্ছে যেটা আনছি, যে যে নিউক্লিয়াসটা আনছি তার মাঝখানে যতটুকু চার্জ আছে সেটা, সেটা কত, সেটাও 6e, কারণ সেম নিউক্লিয়াস আনছি, 6e। এইবার 1/4 পাই এপসিলন, সেটা মান কত, 9 ইন্টু 10⁹9 ইন্টু 6e কত, 36 ইন্টু ই স্কোয়ার, ই স্কোয়ার মানে 1.6 ইন্টু 10⁻⁻19 স্কোয়ার। এখন 2r মানে কত, 2 এর জায়গায় থাকলো আর, মানে r0 ইন্টু a⁻1/3। এখন এ কত, কার্বনের যে ভর সংখ্যা সেটা হচ্ছে কত, 12, তাহলে 12⁻1/3। তাহলে এখানে যে আনসারটা আসবে সেটাই কি আমার কৃতকাজ, আনসারটা হচ্ছে কত, 1.513 ইন্টু 10⁻12 জুল। ঠিক আছে, 15 হলো। এবার আমার 16 নম্বর ম্যাথ, 16 নম্বর ম্যাথে আমাকে বলছে নিউক্লিয়াসের ঘনত্ব বের করো এবং তা পানির সাথে তুলনা করো। এখন আমাকে বলো ঘনত্ব মানে কি, রো ইজ ইকুয়াল টু কি, m/v। এখন নিউক্লিয়াসের যে ভর সেটা কি, এখানে প্রোটন থাকে, জেড সংখ্যক প্রোটন থাকলে তাহলে তার যে টোটাল ভর সেটা কি, জেড ইন্টু এমপি। আর তার ইয়া কত থাকে, মানে নিউট্রন কয়টা থাকে, ভর সংখ্যা থেকে জেড বিয়োগ করলে যতটা থাকে, আর একটা নিউট্রনের ভর গুণ হবে। ঠিক আছে, এটা তার টোটাল ভর। আর তার যে আয়তন সেটা কি, 4/3 পাই আর কিউব, 4/3 কি, পাই আর কিউব। এখন কথা হইল, উম, এখানে একটা নিউট্রনের ভর, একটা নিউট্রনের ভর আর একটা প্রোটনের ভর কি, প্রায় সেম, সেম ধরা যায়। তাহলে এখান থেকে দেখো জেড এমপি, এখান থেকে আমরা কি লিখতে পারি, যে জেড ইন্টু এমপি প্লাস এ ইন্টু এম এন, মানে মাস অফ নিউক্লিয়াস, মাইনাস জেড ইন্টু এম এন ডিভাইড বাই 4/3 পাই আর কিউব। ঠিক আছে, আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু r0 a⁻1/3। ঠিক আছে, এটা জানি না, এখন এটা বসাবো যে r0 a⁻1/3। ঠিক আছে, এই পুরাটার উপর কি, কিউব, পাওয়ারটা। এখন আমি বলছি যে এটা সমান, যে নিউক্লিয়াসের ভর আর প্রোটনের ভর কি প্রায় সমান, তাহলে কি এটা আর এটা কি কাটা চলে যাবে। তাহলে আমার উপরে থাকে কত, উপরে থাকে আমার এ ইন্টু এম এন, আর নিচে থাকে আমার 4/3 পাই ইন্টু r0 কিউব। এবার আমি যদি এখানে মানগুলা বসে, আচ্ছা r0 কিউব ইন্টু এ, এবার উপরে নিচে থেকে এ কাটা চলে যাবে, তাহলে আমার এখানে লেখা থাকে যে এম এম এন মানে একটা নিউক্লিয়াসের ভর, সেটা কত, একটা নিউক্লিয়াসের ভর কত, 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি, ভাগ করবো 4/3 পাই, r0 কত, 1.2 ইন্টু 10⁻⁻15 কিউব। আনসার আসবে আমার 2.313 ইন্টু 10⁻17 কেজি পার মিটার। আর এটাকে তুমি পানির যে রো 1000 এর সাথে তুলনা করে দেখো, তাহলে 1000 এর সাথে তুলনা করলে কি আসবে, তার 10⁻14 গুণ বেশি হবে, এটাই তো, তাই না? এটা জাস্ট তুলনা করে দেখবে, এটা আমারই কিছুই না। এরপর 17 নম্বর ম্যাথে আমাকে বলছে যে 4.5 ইলেকট্রন, সরি 4.5 মেগা ইলেকট্রন শক্তি সম্পন্ন একটি কণা, দাঁড়া এটা কি ভুল লিখছে, আর কি ম্যাথটা চেক করি। আর এটা 4.5 হবে না, এটা শুধু 5 হবে, মেইন কোশ্চেনে শুধু 5 ছিল। হ্যাঁ 4.5 দিলেও সমস্যা নেই, এটা তুমি পাশে করবে আর কি, আমি জাস্ট আনসারটা মিলানোর জন্য আর কি, কারণ আমি আগে এই আনসারগুলো লিখে রাখছি যাতে ভুল না হয়। এখন 5 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন একটা আলফা কণা, এটা আলফাও লিখি নেই রে, একটা আলফা কণা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে লক্ষ্য করে ছোড়া হলো। নিউক্লিয়াসের বিকর্ষণে এটি সর্বনিম্ন কত দূরত্ব হতে
180 ডিগ্রিতে কি বিক্ষিপ্ত হবে। আচ্ছা, 180 ডিগ্রিতে কি বিক্ষিপ্ত হবে। তাহলে আমাকে বলো, উম এটা কিভাবে করবা। ঠিক আছে, আচ্ছা, এটা হইলো আমার যে এটা হলো আমার যে নিউক্লিয়াস, সরি, এটা হলো আমার যে ইউরেনিয়াম নিউক্লিয়াস সেটা। কারণ ইউরেনিয়াম নিউক্লিয়াসে একটা রেডিয়াস আছে আর, একটা কি রেডিয়াস আছে আর, এরপর আমার একটা এখান থেকে ইনফিনিটি থেকে একটা আলফা কণা ছোড়া হয়েছে। এটা আসতেছে আসতেছে কেন্দ্র বরাবর, এবং যে কোনো একটা মোমেন্টে এসে কি এটা 180 ডিগ্রি ঘুরে গেছে। ঠিক আছে, মানে একবারে তার দিক, মানে 180 ডিগ্রি ঘুরে গেছে, মানে কি বিপরীত দিকে যাওয়া শুরু করছে। এখন এই ক্ষেত্রে আমি শক্তির নিত্যতা ইউজ করতে পারি, শক্তির যে নিত্যতা সূত্র আছে সেটা। সেটা কি, আমরা জানি যে আদিতে যে শক্তি শেষে সে শক্তি হবে, অর্থাৎ ই ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ই ফাইনাল। ইনিশিয়াল অবস্থা যখন ও ইনফিনিটি থেকে ছুটে আসতেছিল নিউক্লিয়াস সেকেন্ডের দিকে, ইউরেনিয়ামের নিউক্লিয়াস সেকেন্ডের দিকে, তখন কি হচ্ছিল, তখন তার কি কি শক্তি ছিল, তার শুধু গতি শক্তি ছিল, তার বিভব শক্তি ছিল। বিভব শক্তি আমরা কেমনে বের করি, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর, এই আরটা কত, ইনফিনিটি, তাহলে কি এটা জিরো, তাই বিভব শক্তি কত ছিল, জিরো ছিল। তাহলে আমার কি ছিল, শুধু গতি শক্তিটা ছিল। এই গতি শক্তিটা কত, মানে ই কে ছিল। আর এখানে যখন আমরা ফাইনাল অবস্থায় যেখান থেকে আমরা মোড় নেওয়া শুরু করছি, অর্থাৎ এই পয়েন্টে কি আমরা, মানে এই যে পয়েন্টটাতে আমরা কি করছি, তোমার টার্ন নেওয়া শুরু করছি, তো সেই পয়েন্টে তা কি ছিল, গতিশক্তি ছিল। সে তো থেমে গেছে, থেমে না নিলে তো টার্ন নিতে পারতো না। তাহলে থেমে যাওয়াতে তার গতিশক্তি কি জিরো, আর তার বিভব শক্তি থাকবে। তো এই ক্ষেত্রে তার শুধু বিভব শক্তি থাকবে, গতিশক্তি কি থাকবে না। এখন ধরো আমরা, আমাদেরকে বলছে যে নিউক্লিয়াসের বিকর্ষণ এটি সর্বনিম্ন কত দূরত্ব থেকে বিক্ষিপ্ত হবে। আমরা সুবিধার জন্য আমরা এই যে পুরা দূরত্বটা, এই পুরা দূরত্বটা কি আর ধরলাম, একবারে কেন্দ্র থেকে যে দূরত্ব আমরা সেটা হিসাব করতেছি। ঠিক আছে, কেন্দ্র থেকে আমরা হিসাবটা লিখে দিব, আমাদেরকে স্পেসিফিক করে বলে নাই যে পৃষ্ঠ থেকে না কেন্দ্র থেকে, তো আমরা কেন্দ্র থেকে দূরত্ব লিখবো আমাদের সুবিধার জন্য। তো এখন যদি আমাকে বললো যে না কেন্দ্র থেকে না, আমাকে পৃষ্ঠ থেকে করতে হবে, তখন কি করবো, আমাকে এখানে একটা আর এখানে একটা এক্স ধরতে হইতো, এখানে একটা আর ধরতে হইতো, এখানে একটা এক্স ধরতে হইতো, এরপর এই আর এর মান লিখতে হইতো আর নট এ টু দি পাওয়ার 1/6। এটা একটু বাসায় চেষ্টা করবে, হ্যাঁ, আহামরি কিছুই না। এখন আমাকে তো বলে দিছে যে প্রথমে তার যে গতিশক্তি সেটা 5 মেগা ইলেকট্রন ভোল্ট ছিল। তাহলে 5 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কি, 5 মেগা মানে 10⁶, ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻⁹ জুল, ইজ ইকুয়াল টু তার এখানে যে বিভব শক্তিটা, এই পয়েন্টে তার যে বিভব শক্তি সেটা কি, 1/4 পাই এপসাইলন নট ইন্টু তার কেন্দ্রে কতটুকু চার্জ আছে, 92 ই, কারণ 92টা ওর প্রোটন আছে, প্রোটনের চার্জ কিসের সমান, ইলেকট্রনের সমান এবং পজিটিভ, ডিভাইড বাই আর ইন্টু আলফা কণার যেই কয়টা প্রোটন, দুইটা, তাই দুইটা হলে 2 ই। এখান থেকে যে আমার আর এর মান সেটা আমার বের হয়ে আসবে, আর হচ্ছে আমার 5.2992 ইন্টু 10⁻⁻14 মিটার। এখন কথা হইলো ভাই, আমাকে যদি বললো যে পৃষ্ঠ থেকে হিসাব করতে হইতে, তাহলে পৃষ্ঠ থেকে হিসাব করতে হইলে আমাকে আর নটের মান, মানে এখানে যে আর, এটা যে আসল রেডিয়াস সেটা কি বিয়োগ করতে হইতো। সেটা কত, আর নট ইন্টু a টু দি পাওয়ার 1/3, এই হচ্ছে কত 235, সেটা 1/3, এবার বিয়োগ করবা, বুঝছো। আশা করি বুঝছো, হ্যাঁ, এতটুকু বোঝা উচিত তোমার। এরপর হইলো আমার একটা বাইন্ডিং এনার্জি ম্যাথ দেওয়া আছে, এখানে বলা আছে বাইন্ডিং এনার্জি অফ 56 আয়রন, বাইন্ডিং এনার্জি অফ 209 বিসমাথ, সম্ভবত বিআই মানে বিসমাথ সম্ভবত, আমি ঠিক শিওর না। এরপর বাইন্ডিং এনার্জি অফ কার্বন, আমাকে বলছে যে স্থায়িত্ব ক্রম কোনটা। আমি তোমাদেরকে বলছিলাম যে স্থায়িত্ব ক্রম আমাকে বের করতে হইলে আমরা কি বের করব, গড় যে বাইন্ডিং শক্তি সেটা বের করব। তাহলে আমি যদি গড় বের করি তাহলে আমার ফেরাসেরটা কি হবে, 492.8 ডিভাইডেড বাই 56 এ দ্বারা ভাগ হবে, তাহলে সেটা হচ্ছে আমার কত, 8.8 মেগা ইলেকট্রোভোল্ট। এরপর যখন আমরা বিসমাথ এটার যা বের করবো সেটা হচ্ছে কত, 1640 ডিভাইড বাই 209, সেটা হচ্ছে কত, 7.847 মেগা ইলেকট্রোভোল্ট। এরপর যখন আমরা কার্বনেরটা বের করব সেটা হচ্ছে 92.2 ডিভাইডেড বাই 12, সেটা হচ্ছে আমার 7.683 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে আমাকে বলো এটার যে ক্রম সেটা নিচের থেকে উপরে উঠছে না, তাহলে আমার যে ক্রম সেটা হচ্ছে কি স্থায়িত্ব ক্রম এফ ই, এরপর বিসমাথ,
এরপর কি কার্বন। ঠিক আছে, এটা হইলো আমার আনসার। অনেকে কি করে ধুম করে এটা দেখায়, এটা সবার আগে লিখে দিই, কিন্তু আমাকে এটা গড় বের করতে হবে। ঠিক আছে, অ্যাভারেজ বাইন্ডিং যে এনার্জিটা সেটা বের করতে হবে। এরপর আমাকে লিখা আছে যে একটা 200 মেগাওয়াটের নিউক্লিয়ার একটা পাওয়ার প্ল্যান্ট আছে। এই পাওয়ার প্ল্যান্ট এই রিয়েক্টর 10 বছরে জ্বালানির অর্ধেক খরচ করে। এতে প্রথমে যে ইউরেনিয়াম ব্যবহার হয়েছিল, ঠিক আছে। এখন বলছি রিয়েক্টরটা যদি সম্পূর্ণ সময়ের 80% কাজ করে, তাহলে তার, আচ্ছা এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছে যে, মানে এখানে ইউরেনিয়াম ব্যবহার ছিল, ঠিক আছে, ইউরেনিয়াম ব্যবহার হয়েছিল। এখন এতে প্রথমে কতটুকু ইউরেনিয়াম ছিল সেটা আমাকে জানতে চাইছে। এখন এখানে এটা 84, এখানে কি লিখছে, এটা এটা 80% হবে। ঠিক আছে, এটা 80% লিখছে, এটা 40 না। এখন আচ্ছা আমি এটা আবার সামারাইজ করি, সেটা বলছি কি 200 মেগাওয়াটের একটা নিউক্লিয়ার রিয়েক্টর যেখানে 10 বছরে জ্বালানির অর্ধেক খরচ করে। এখানে প্রথমে কতটুকু ইউরেনিয়াম ছিল সেটা আমাকে জানতে চাইছে। এটা তার বছরের 80% সময় কাজ করে, তার টোটাল যে ইয়ার সেটা 80% সময় কি কাজ করে। আর এখন আমাকে বলছে আর প্রতি যে নিউক্লিয়ারের ভাঙ্গন সেখান থেকে কি 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি পাওয়া যায়। এখন আমাকে বলছে যে কতটুকু ছিল আদিতে সেটা বের করতে হবে। তাহলে আমরা আগে দেখি যে আমরা জানি যে পাওয়ার ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই টি লিখতে পারি। আমাকে বলে দিছে যে 200 মেগাওয়াট, ওর যে ক্ষমতা এটা কি 200 মেগাওয়াট। পাওয়ার ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই টি, কৃত কাজ বাই সময়। এখন ডাব্লিউ মানে কি, আমি যতটুকু এনার্জি কনভার্ট করতে পারতেছি ওইটাকে আমি সময় দ্বারা ভাগ করব, এটাই তো ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে কি যতটুকু এনার্জি, এই পুরোটাকে আমি কি কাজে রূপান্তরিত করতেছি, এটাই তো, তাই না? এখন যদি আমি এনার্জির কথা চিন্তা করি তাহলে দেখো আমার কাছে যতটা যতটা নিউক্লিয়াস আছে ওইটার সাথে যদি আমি 200 মেগা ইলেকট্রোভোল্ট আমি গুণ করি তাহলে এটা আমার টোটাল এনার্জি। আমাকে বলেই দিছে যে একটা নিউক্লিয়াসকে ভাঙতে আমার 200 মেগা ইলেকট্রোভোল্ট লাগে। তাহলে আমার কাছে যতটা নিউক্লিয়াস আছে ওইটার সাথে 200 গুণ করে দিব, তাই 200 মেগা ইলেকট্রোভোল্ট আমি শক্তি পাচ্ছি। সেটাকে আমি টি দ্বারা ভাগ করব, তাই না? এবার আমি জাস্ট আমার যে এন এর মান সেটা বের করব। এন কিভাবে বের করব ভাই? আমি জানি যে এন ইজ ইকুয়াল টু, আমি একটু এই পাশে লিখি যে এন ইজ ইকুয়াল টু আমার যত মোল আছে সাথে কি আণবিক ভর। মোলকে কি লিখতে পারি, যতটুকু ভর আছে, সরি এখানে আণবিক ভর না, এখানে অ্যাভোগাড্রো সংখ্যা। আর আমরা মোলকে কি লিখতে পারি, মোলকে লিখতে পারি যে যতটুকু ভর আছে সেটাকে আণবিক ভর দ্বারা ভাগ করব, আর সাথে কি অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমি এখানে এনটাকে লিখতে পারি যতটুকু ভর আছে, মানে আমরা ইউজ করছি সেটাকে আণবিক ভর দ্বারা ভাগ করব ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 200 মেগা ইলেকট্রোভোল্ট ডিভাইডেড বাই টি। এবার আমি জাস্ট মানগুলা বসাবো। তাহলে আমাকে বলছে যে আমার যে ক্ষমতা সেটা কত, 200 মেগাওয়াট। তাহলে 200 মেগাওয়াট 10 টু দি পাওয়ার কত, 6। ঠিক আছে, এটা কি মেগা। এখন আমাকে এম এর মানে বের করতে হবে, আমি যতটুকু ইউজ করছি ওইটার কারণে তো শক্তি পাচ্ছি, তাহলে এম এর মান বের করব। আমার আণবিক ভর কত, 235, সরি আণবিক ভর 235 ইন্টু এন এ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 200 মেগা ইলেকট্রোভোল্ট। 200 মেগা মানে 10 টু দি পাওয়ার 6, ইলেকট্রোভোল্ট মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। ঠিক আছে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। এরপর সময়, সময় কি 10 বছর জ্বলছে। তাহলে দেখো 10 বছর মানে 10 বছর যেহেতু কাজ করছে, আমরা ক্ষমতা কি পার সেকেন্ডে হিসাব করি না, তাহলে আমার 10 বছরটাকে কি সেকেন্ডে নিতে হবে। হ্যাঁ, এই যে আমরা যে ক্ষমতা 200 মেগাওয়াট লিখছি, 200 মেগাওয়াটটা কিসে, 200 মেগাওয়াটটা পার সেকেন্ডে। ঠিক আছে, এটা হিসাব, এটা কিন্তু মনে রাখবে। তাহলে 10 বছরকে আমরা যদি সেকেন্ডে লিখি কি হবে, 10 ইন্টু এক বছরে কত 365 দিন, একদিনে কত 86,400 সেকেন্ড। এখন আমাকে বলছে যে যে এটা তার সম্পূর্ণ বছরে 80% সময় কাজ করে। তাই সম্পূর্ণ বছরে যদি 80% সময় কাজ করে, তাহলে এই পুরো সময় 0.8 একটা কি গুণ হবে। এখান থেকে আমি জাস্ট ক্যালকুলেটারে বসাবো, আমি আমার পুরো আনসারটা জাস্ট পেয়ে যাবো। আমার এম এর মান হবে 615 কেজি। এটা কি আমি যতটুকু ইউজ করছি, কারণ আমাকে বলছে আমি আমার জ্বালানির অর্ধেক খরচ করছি, তাহলে জ্বালানির অর্ধেক খরচ করলে
আমার যে আদিতে ছিল, আদিতে কত ছিল, এটা ডাবল ছিল, তাহলে আদিতে ছিল আমার 1231.05 কেজি। আচ্ছা, এটা আমি ক্যালকুলেটর থেকে লিখতেছি তো, 1231 লিখুন, সমস্যা নেই। 1230 এত কেজি, 615 তো, 1230, ঠিক আছে, 1230 কেজি। তাহলে আমার আদিতে ছিল 1230 কেজি, বুঝছো? আমি যদি আরেকবার একটু বলি, আমাকে বলছে যে 200 মেগাওয়াটের একটা নিউক্লিয়ার রিয়েক্টর আছে। তাহলে আমার যে নিউক্লিয়ার রিয়েক্টর, সেটা ক্ষমতা কত? 200 মেগাওয়াট, এই যে লিখলাম। এখন দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বুয়েট আসছে, এটা একবার আসছিল এমন একটা ম্যাথ। তাহলে দেখো, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে কি, আমি যতটুকু এনার্জি পাইছি টোটাল এনার্জিটাকে আমি কনভার্ট করব, তাহলে এনার্জি বাই টি লিখতে পারি। তাহলে এনার্জি কত? আমার কাছে যতটুকু, আমার কাছে যতগুলো নিউক্লিয়াস আছে, আমি ওটার সাথে 200 মেগা ইলেকট্রন ভোল্ট কি গুণ করব। কারণ আমাকে বলে দিছে যে এক কারণ আমাকে বলে দিছে যে একটা নিউক্লিয়াসকে ভাঙতে আমার 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি লাগে। একটা নিউক্লিয়াসকে ভাঙতে আমার কি 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায়, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমি যতটাই নিউক্লিয়াস আছে সেটার সাথে আমি 200 গুণ করছি। এখন করার পর আমাদের নিউক্লিয়াসের সংখ্যাটা বের করতে হবে। এই নিউক্লিয়াসের সংখ্যাটা বের করার জন্য আমি জাস্ট এখানে তাকাইছি, যে আমি জানি যে এন ইজ ইকুয়াল টু যতটুকু মোল আছে ওটার সাথে অ্যাভোগাড্রো গুণ করব। এবং আমরা মোলকে কিভাবে লিখতে পারি, যতটুকু ভর আছে সেটাকে আমি আণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে এম বাই এম ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। কেমিস্ট্রি মোলের কনসেপ্ট ক্লিয়ার থাকলে এখান থেকে এটা ইজিলি বোঝা যায়। তাহলে সেখানে আমরা বসাইলাম 200 মেগা ইলেকট্রন ভোল্ট লিখলাম। এরপর জাস্ট নিউমেরিক্যাল গুলো আমরা বসাই ক্যালকুলেটারে, জাস্ট আনসার বের করছি। কারণ আমাকে বলা ছিল যে 10 বছরে জ্বালানির অর্ধেক খরচ করে, তাই যেটা বের হয়েছে ওইটাকে জাস্ট 2 দ্বারা কি গুণ করতে হয়েছে আমাকে, ঠিক আছে? যেটা বের হয়েছে এটাকে আমার 2 দ্বারা কি গুণ করতে হয়েছে। এবং আমাকে বলাই ছিল যে এটা 80% সময় কাজ করে, এই জন্য টাইমে আমি একটা কি 0.8 গুণ করছি, ঠিক আছে? এই ছিল আমার 19 নম্বর ম্যাথ। এটা একটু সাবধানে মনে রাখবা, এটা পরীক্ষায় আসছিল। এবার আমাকে বলছে একটা নিউক্লিয় রিয়েক্টরের ক্ষমতা 3000 কিলোওয়াট, প্রতি সেকেন্ডে কি পরিমাণ নিউক্লিয়াস বিভাজন ঘটে? 1000 ঘন্টায় কত কেজি নিউক্লিয়াস কি বিভাজন, মানে কত কেজি ইউরেনিয়াম লাগবে সেটা আমাকে বের করতে বলছে। ঠিক আগের মতো ঠিক আগের মতো আমরা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি লিখবো। ওখান থেকে আমি এটা পাবো না, ওখান থেকে আমি জাস্ট এই লাইনটা লিখতে পারবো না। আচ্ছা, আমি আবার লিখি তোমাদের জন্য। সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই টি। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি যে এন ইন্টু 200 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই টি। এখন আমার যে রিয়েক্টরের ক্ষমতা সেটা কত? 3000 কিলোওয়াট, 10 টু দি পাওয়ার 3। এটা হচ্ছে আমার এন বাই টি, এদিকে রাখলাম গুণ আকারে, বাকিটাকে ওই পাশে নিয়ে গেলাম। মানে বাকিটা একটু আলাদাভাবে লিখলাম যে 200 মেগা মানে 10 টু দি পাওয়ার 6 ইন্টু ইলেকট্রন ভোল্ট 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। এখন এই যে এন বাই টি, এটাই কি এটাই হচ্ছে আমার প্রতি সেকেন্ডে কি পরিমাণ নিউক্লিয়াস বিভাজন ঘটে, এটাই আমার এন বাই টি। প্রতি সেকেন্ডে কয়টা, এটা পার সেকেন্ডে। তাহলে আমার যে এন বাই টি, সেটার মান আসে কত? সেটার মান আসে আমার 9.375 ইন্টু 10 টু দি পাওয়ার 16 পার সেকেন্ড, ঠিক আছে? এরপর হচ্ছে 100 ঘন্টায় কয়টা লাগে, 100 ঘন্টায় কতটুকু লাগে। এটা আমি জাস্ট এই যে সূত্রটা আছে, এই সূত্রটা আমি ডিরেক্ট বসাতে পারবো। সেটা হলো কি, পি ইজ ইকুয়াল টু আমার পি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই আণবিক ভর ইন্টু এন এ ইন্টু 200 মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই কত, টি। এখন আমার ক্ষমতা কত? 3000 কিলোওয়াট, তাহলে 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 100 ঘন্টা যেছে, তাহলে এম ডিভাইডেড বাই 235 ইন্টু এন এ, অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা লিখলাম না, 200 10 টু দি পাওয়ার 6, যেহেতু মেগা, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল ডিভাইড বাই টি। টি কত? 1000 ঘন্টা, তাহলে 1000 ঘন্টা 1 ঘন্টায় 3600 সেকেন্ড, ঠিক আছে? এবার এখান থেকে জাস্ট এম এর মানটা বের করো। আমার এম হবে 131.74 গ্রাম, ঠিক আছে? 131.74 গ্রাম, এটাকে আমি কেজিতে নিতে পারতাম। আচ্ছা দেখো, এখানে যে আমি এটা বের করছিলাম, আমি বলতে ভুলে গেছি, এটা কিন্তু গ্রামে আসছিল।
একটা বড় সংখ্যা আসছিল গ্রামে, সেটাকে আমি কি কেজিতে নিছি। ঠিক আছে, সেটাকে আমি কিসে নিছি, কেজিতে নিছি, কারণ আমি এখানে এই যে এটা আমি গ্রামে ইউজ করছি। খেয়াল করো, এই যে আণবিক ভর, এটা আমি কিসে ইউজ করছি, গ্রামে। সো আমার এমটাও কিসে আসতো, গ্রামে আসতো, কিন্তু আমি এটাকে কি একবারেই লিখছিলাম। সো এটা একটু মনে রাখবো, আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, এরপর হইল বোর পরমাণু মডেল অনুযায়ী এইচ পরমাণু হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক প্রবাহ আমাকে বের করতে বলছে। এখন তড়িৎ প্রবাহ মানে কি? হ্যাঁ, আই ইজ ইকুয়াল টু কি, কিউ বাই টি। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু কি, কিউ বাই টি। যতটুকু চার্জ যায় প্রতি সেকেন্ডে। এখন আমাকে বলো, এটা যদি আমার যে কক্ষপথ হয় সেটা, এটা যদি আমার ইলেকট্রনটা হয়, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ইলেকট্রন। এখন এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা একবার ঘুরে আসি এখানে, তাহলে এই যে পোর্শনটা, এটা একবার এদিক থেকে অতিক্রম করতেছে এই অংশ দিয়ে, আবার একটা পর্যায়কাল, মানে ও এখানে ঘুরে আসতে কি একটা নির্দিষ্ট সময় লাগতেছে না, ওই সময়টাকে আমরা কি লিখতে পারি, পর্যায়কাল লিখতে পারি। হ্যাঁ, তাহলে ওই একই পরিমাণ টি সময় আসার পর পর সে কি এই অংশটা অতিক্রম করতেছে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি, মানে ওর ভ্যালোসিটিটা যদি এদিকে হয়, তাহলে আমরা লিখতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু ইলেকট্রনের যে চার্জটা সেটাকে পর্যায়কাল পর পর এসে অতিক্রম করতেছে। তাহলে ই বাই টি, আর ই মানে কত, 1.6, এটা জানি। তাহলে ই ডিভাইড বাই টি, টি মানে কত, 2 পাই বাই ওমেগা। 2 পাই ডিভাইড বাই ওমেগা, ওমেগাটা কি উপরে লিখলাম। আর ওমেগা মানে কি, ওমেগা হচ্ছে ভি বাই আর। ভি বাই আর আমরা নিউটনের বলবিদ্যা পড়ছিলাম যে ওমেগা হচ্ছে কি ভি বাই আর। এখন জাস্ট মানগুলা বসাই, তাহলে দেখো মান বসালে আরো সহজ। সেটা হচ্ছে 1.6 × 10⁻⁹ ইন্টু ভি। ভি কত, প্রথম কক্ষপথে যে ইলেকট্রনের ভেলোসিটি সেটা, সেটা হচ্ছে কত, 2.18 × 10⁻16 মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে 2 পাই × আর, প্রথম কক্ষপথে ব্যাসার্ধ কত, 0.53 × 10⁻⁻10। কারণ 0.53 অ্যাংস্ট্রম ইউজ করছিলাম শর্টকাটে, মনে থাকার কথা। সেখান থেকে আমার আসতেছে, সেখান থেকে আমার আসতেছে 1.047 মিলি অ্যাম্পিয়ার। এখন আমার কাছে এসে কি চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক এম ইজ ইকুয়াল টু হচ্ছে এন আই এ। এখানে যে এন, এটা হচ্ছে আমার পাক সংখ্যা, এটা কি আমার পাক সংখ্যা। পাক সংখ্যা মানে এখানে কয়টা পাক আছে, এখানে জাস্ট একটা পাক আছে, আপাতত এখানে একটা পাক আছে। তাহলে আই হচ্ছে কি কারেন্ট, কারেন্ট কত, 1.047 × 10⁻³ মিলি। আর এই হচ্ছে যে এই এরিয়াটা, এই এরিয়া কত, পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, আর কত, 0.53 × 10⁻⁻10 স্কোয়ার। তাহলে আমার আনসারটা আসছে 9.239 × 10⁻⁻24, এটা। ঠিক আছে, তাহলে কথা হইলো যে যে এই মিটার স্কোয়ার যে লিখলাম, এটা হচ্ছে যে তার একক, এটা কি অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের চৌম্বক ভ্রামক সেটার মান হচ্ছে 9.239 × 10⁻⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এরপরের ম্যাথ আমাদেরকে বলছে যে, এরপরের ম্যাথ আমাদেরকে বলছে এরপরের ম্যাথে আমাদেরকে বলছে যে 18 ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন ইলেকট্রনের সাথে হাইড্রোজেন পরমাণু ধাক্কা লাগার ফলে পরমাণুটি উচ্চতর শক্তিতে উত্তেজিত হলো এবং ইলেকট্রনের গতি কি কমে গেল। পর মুহূর্তে পরমাণুটি এত অ্যামস্ট্রং এর ফোটন নিঃসৃত করলো। তাহলে ফোটনের কম্পাঙ্ক এবং শক্তি এবং ধাক্কার পর ইলেকট্রনের বেগ আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, আগে আমি কি করি, 1 নাম্বারটা করি। আমাকে বলছে কি শক্তি ও কম্পাঙ্ক, তাহলে আমরা যে ই ইজ ইকুয়াল টু কি hc বাই ল্যামডা। এইচ কত, 6.626 × 10⁻⁻34। ঠিক আছে, ইন্টু সি কত, 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা কত, এই যে তরঙ্গ দৈর্ঘ্য 1650 × 10⁻⁻10। ইজিলি আনসারটা পেয়ে যাচ্ছে কত, 7.534 ইলেকট্রোভোল্ট। এখান থেকে আমরা লিখতে পারি যে ই ইজ ইকুয়াল টু কি এইচ এফ। এখান থেকে কি আমরা এফটা কি পাবো। ঠিক আছে,
এটা তুমি বাসায় করবে। এখন 2 নম্বরে বলছে যে ধাক্কার পর ইলেকট্রনটা ব্যাক কত। এখন যখন ইলেকট্রনটাকে শক্তি নিয়ে যাচ্ছিল, এটা কি হাইড্রোজেন পরমাণুর সাথে একটা ধাক্কা খায়, এবং হাইড্রোজেন পরমাণুতে ধাক্কা খাওয়া যে ইলেকট্রনটা, সেটা যেই ইলেকট্রনটা শক্তি নিয়ে আসছিল ওখান থেকে কিছু পরিমাণ শক্তি শোষণ করে, তে পরবর্তী শক্তি স্তরে কি চলে যায়, তাহলে তার যে ইলেকট্রনটা 18 ইলেকট্রন শক্তি নিয়ে আসছিল, আচ্ছা আমি এটা একে বুঝে, এটা হচ্ছে আমার হাইড্রোজেনের যে অ্যাটম ছিল সেটা, এখানে ছিল হাইড্রোজেনের যে ইলেকট্রনটা সেটা, এটা হইলো আমার সেই ইলেকট্রনটা যেটা কি 18 ইলেকট্রন ভোল্টের শক্তি নিয়ে আসতেছিল। এরপর কি ওইখানে ধাক্কা খাইছে, এরপরও এখানে কি ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পর আমার যেই ইলেকট্রন যেটা ছিল সেটা কি উচ্চতর শক্তি স্তরে উঠে আসছে, কিছু শক্তি শোষণ করে, আর এই ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে গেছে ধাক্কা খেয়ে, মানে যেটা ধাক্কা খেয়ে গিয়েছিল সেটা বেরিয়েছে। এরপর সেটা কি কিছুটা রিডিউস হয়েছে শক্তি, সেই রিডিউস অ্যামাউন্ট আমাকে বের করতে হবে আগে। হ্যাঁ, কারণ দেখো ওর গতিশক্তি থেকে কিছু পরিমাণ শক্তি শোষণ করে ও কি করছে, বিকিরিত করছে শক্তিটা, তাই বিকিরিত শক্তিটা কি এখান থেকে শোষিত হয়েছে, তাহলে আমার রিমেইনিং এনার্জি, এই রিমেইনিং সেটা হচ্ছে তো কত, 18 থেকে এই যে এটা বিয়োগ করবো 7.534 ইলেকট্রোভোল্ট, সেটা হচ্ছে কত, 10.465 ইলেকট্রোভোল্ট। তাহলে এতটুকু শক্তি কি ওর মধ্যে বেঁচে আছে, তাহলে এই শক্তিটা কি ওর গতি শক্তি, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10.465 ইন্টু 10 টু দি পাওয়ার ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 90 জুলে নিছি। এখান থেকে আমরা ভি বের করতে পারি, ভি হচ্ছে আমার 1.917 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। অনেকে বলবো ভাই এখানে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূত্রটা আমি কেন ইউজ করি না, যেহেতু ইলেকট্রনের ব্যাগ বলছে, ভাই দেখো এই যে এই ব্যাগটা এটা আলোর ব্যাগের থেকে কি অনেক কম, সো আমি এই জন্য ইউজ করি না। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমাদের সবগুলা স্লাইড শেষ হইলো, আমাদের সবগুলা ম্যাথ করলাম, আমরা সবগুলা থিওরি দেখলাম, যত টাইপের ম্যাথ আসা সম্ভব সবগুলা দেখাইছি। তোমাদের কাজ হচ্ছে ভাই বসে বসে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, কোশ্চেন ব্যাংকটা নিজে হাতে সলভ করবা, তোমাদের এরপর হাতে প্র্যাকটিস বুক, প্র্যাকটিস শিট, কনসেপ্ট বুক যা আছে ওগুলো একটু সলভ করবা। তোমাদের মেইন কাজ হচ্ছে, দেখো মেইন কাজ হচ্ছে তোমরা প্রথমে কি ক্লাসটা করছো, করার পর তোমরা একটু ক্লাস নোটটা দেখবা, স্পেশালি কি কনসেপ্ট গুলা দেখবা, কনসেপ্ট গুলা দেখার পর তোমরা কি করবা, কোশ্চেন ব্যাংকটা করবা, and এই কোশ্চেন ব্যাংকটা কি মাস্ট। ঠিক আছে, কোশ্চেন ব্যাংকটা করার পর তোমরা তোমাদের কাছে যদি টাইম থাকে তাহলে ওই টাইমের মধ্যে তোমরা কি করবা, তোমাদের যে উদ্ভাস থেকে যে প্র্যাকটিস বুকগুলো আছে, যে কনসেপ্ট বুকগুলো আছে, হ্যাঁ, এবং তোমাদের যে প্র্যাকটিস শিটগুলো আছে ওগুলা দেখবা তোমরা যদি টাইম থাকে। না হলে এই এতটুকুর মধ্যেই তোমার ফুল প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, এই এতটুকুর মধ্যে তোমার কি 90% কি প্রিপারেশন হয়ে যাবে। তাহলে বলবে ভাই বাকি 10% হচ্ছে তুমি এই এই যে অধ্যায়ের উপর এক্সাম দিবা, এই অধ্যায়ের উপর এক্সাম দিলে তোমার বাকি 10% প্রিপারেশন কি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ক্লাস।